স্যার স্টুডেন্ট তো কেউ জয়েন করেনি। হ্যালো স্যার, হ্যালো, হ্যালো স্টুডেন্টস, হ্যালো স্যার, হ্যালো, নো স্টুডেন্ট ইন দ্য ক্লাস। হ্যালো স্যার, হ্যালো, ওকে। হ্যালো, আরিফ স্যার। নো স্টুডেন্টস ইজ ফাউন্ড ইন দ্য ক্লাস। হ্যালো, হ্যালো। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে স্যার, কিন্তু কোনো স্টুডেন্টও জয়েন করেনি। জয়েন করেছিল, আবার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বলে বেরিয়ে গেছে। দুজন করেছিল। আচ্ছা আচ্ছা, নেটওয়ার্ক সমস্যা একটু, নেটওয়ার্ক সমস্যা তো নেই স্যার, একটু হুম। জয়েন করার সময় হয়তো একটু অসুবিধে হচ্ছে, 1-2 মিনিট টাইম লাগছে ঢুকতে, কিন্তু নেটওয়ার্ক হ্যাঁ হ্যাঁ সমস্যা হ্যাঁ, হতে পারে। নেই। বুঝতে পারছি না ও কেন। তো 20 হয়ে গেছে, ও তো মানে দে আর ভেরি রেগুলার। হ্যাঁ, কত ভালো রেগুলার। ক্লাস, ও তো অনলাইনে ভালো ক্লাস করেছে না? হুম হুম। সরি, অফলাইনে, অফলাইনে তো অফলাইনে ক্লাস করেছে অফলাইনে ভালো। অফলাইনে রেগুলার ক্লাস অফলাইনে করতে ভালো সব। ক্লাস করেছে। হুম। এই তো একজন আসলো। হ্যালো আকাশ। হ্যালো। হ্যাঁ স্যার বলুন। কি হলো, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে নাকি? এত দেরি হলো কেন? স্যার জাস্ট ঢুকলাম আমি একটু আগে ঘরে। ও, বাকিরা কোথায়?
Only Akash and Indranil? হ্যাঁ ম্যাম। Hello? হ্যাঁ ম্যাম বলুন। Where are other students in your department? Actually, you are very sincere student. I am seen in the offline classes, but in online classes you are not present. Only 2 students. How can I start? My goodness. Only Akash and Indranil. Akash, Indranil, have you any group? তোদের বন্ধুদের গ্রুপ আছে, সেখানে একটু বল তো স্টুডেন্ট বাকিদের জয়েন করতে। Please tell them to join. Only 2 students in the class. I shall not start. Now Shubhankar. Now how many students? Akash, Aman, Indranil, Sujit, Shubhankar. Okay. Okay, I think I should start my class. Akash, Anish, tell me. কি করবো, ক্লাসটা স্টার্ট করি? আরো হ্যাঁ ম্যাম স্টুডেন্টের বলুন। জন্য আমি ওয়েট করছি। হুম। কারণ অনলি তো তোরা অনলি এখনো পর্যন্ত 6 জন জয়েন করেছে। এত কম স্টুডেন্টস তো জয়েন করার কথা না। আর কি কেউ আসবে? আকাশ, কথা বল। বলেছি তো, মাইক্রোফোন অন কর। জয়েন করছে না। আচ্ছা, ওকে, আই থিঙ্ক I should start my class. Just wait.
Okay, today's topic is Unit 4, Business, Finance and Accounts. আকাশ, অনিশ ছাড়া আর কে কে আছে ক্লাসে? একটু নামগুলো বলতো। ম্যাম শুভঙ্কর। হ্যাঁ, যারা যারা ক্লাসে আছিস নিজেরা বল। ম্যাম সুজিত পর্বত। অর্ণব হালদার ম্যাম। ওকে, ম্যাম শুভঙ্কর So- পাটিল। ইন্দ্রনীল মন্ডল। আচ্ছা, সাবজেক্ট নেমটা একটু বলতে পারবি? সাবজেক্ট নেমটা বল। Before starting my class and before starting my topic today, I want to know the subject name from you. What subject I used to teach in your class? So many times I told you. Tell me the subject, full form of my subject. Akash, ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট। 1 মিনিট দাও তো, আমাকে একটু নোটিফিকেশনটা বন্ধ করতে হবে, আদারওয়াইজ নোটিফিকেশনটা আসতে শুরু করেছে, একটু ব্যাক করতে হবে। ব্যাকটা হচ্ছে না কেন? 1 মিনিট দাঁড়া, একটু দাঁড়া। আবার শেয়ার করছি, দেখ এটাকে। আচ্ছা, কে বললি ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট? কে বললি? ম্যাম আমি। তোর নাম কি বল, নামটা বল। সুজিত পর্বত। সুজিত, আচ্ছা। আকাশ, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের বানানটা বলতে পারবি? সুজিত, হ্যাঁ ম্যাম। এন্টারপ্রেনারশিপ, হ্যাঁ বল বল, স্পেলিংটা বল। ইএন হুম ম্যাম, ENTRE হুম PRENEU হুম। RSHIP SHIP। ভেরি গুড। ওকে, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। ওকে, তো ওখানে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 কিছুটা বলেছিলাম আমি তোদের, হয়তো ক্লাসে, আমি জানি না তোদের কারোর মনে আছে কিনা, আমি নিজেই বলে দিচ্ছি। ফার্স্ট চ্যাপ্টার যেটা ছিল সেটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ, ক্রিয়েটিভিটি অ্যান্ড অপরচুনিটি। ওখানে ডেফিনেশন অফ এন্টারপ্রেনার, definition of entrepreneurship development, characteristics of an entrepreneur, SWOT analysis, how we are generating a business idea, liberalization, globalization, privatization, economic policy, এগুলো ছিল। সেকেন্ড চ্যাপ্টার যেটা ছিল সেটা ইনফরমেশন অ্যান্ড সাপোর্ট সিস্টেম, মানে একজন এন্টারপ্রেনার হতে গেলে তার কি ধরনের ইনফরমেশন থাকা উচিত বা তার কি সাপোর্ট সিস্টেম থাকা উচিত, সো দ্যাট হি অর শি ক্যান বিকাম অ্যান এন্টারপ্রেনার। সেটা ওই সেকেন্ড চ্যাপ্টারটা ছিল ইনফরমেশন অ্যান্ড সাপোর্ট সিস্টেম। কারণ উইদাউট সাপোর্ট আমরা কেউই একটা জায়গায় যেতে পারি না। তো এই মুহূর্তে যেটা আমি তোদের বলেছিলাম যে ফিনান্সিয়াল এই এডুকেশনাল ইনস্টিটিউশন থেকে আমরা সাপোর্ট দিচ্ছি যেমন সাবজেক্টটাকে পড়িয়ে, তো সাবজেক্টটাকে তোদের জানাচ্ছি। সো সাপোর্ট ফ্রম এডুকেশনাল ইনস্টিটিউশন, সাপোর্ট ফ্রম ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, সাপোর্ট ফ্রম গভর্নমেন্ট, কারণ গভর্নমেন্ট অনেক রকম আমাদের অনেক কিছু প্রজেক্ট করলে বা অনেক কিছু নতুন বিজনেস করলে সেখানে টাকা লোন দেবে বা লোনের উপরে বেশি
ইন্টারেস্ট দিতে হবে না, এই ধরনের কিছু অ্যাট্রাকটিভ ব্যাপার ট্যাপার করে রাখে। সো অল দ্য থিংস মানে আমরা কিছুটা পড়েছিলাম, অ্যান্ড সাপোর্ট ফ্রম ফ্রেন্ডস, রিলেটিভস, অ্যান্ড ডেফিনেটলি ফ্রেন্ডস, রিলেটিভস অ্যান্ড ফ্যামিলি। এছাড়া ডিফারেন্ট যে ব্যাঙ্কগুলো আছে, যে ব্যাঙ্কগুলো আমাদের লোন দেবে, মানে লোন ফ্রম ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইফ ইউ আর ডুইং দ্য নিউ বিজনেস, সেগুলো আলোচনা হয়েছিল। মার্কেট অ্যাসেসমেন্ট, ডিফারেন্ট টাইপস অফ মার্কেট, এগুলো কিছুটা আলোচনা হয়েছিল। বাট দ্যাট ইজ দ্য চ্যাপ্টার 3, মার্কেট অ্যাসেসমেন্ট। যদিও মার্কেট অ্যাসেসমেন্টটা ফুললি বোধহয় তোদের ক্লাসে হয়নি, তো একটু বাকি আছে। আমি আজকে চ্যাপ্টার 4-এ চলে যাচ্ছি, ওটা আরেকবার পড়িয়ে দেবো পরে, মার্কেট অ্যাসেসমেন্টের যে জায়গাটা বাকি ছিল। আজকের টপিকটা হচ্ছে বিজনেস ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস। সো টুডেস টপিক, একজন কেউ বলতো, নামটা বল, যেটা দেখতে পাচ্ছিস বল। চ্যাপ্টার 4, বিজনেস ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস। হ্যাঁ বল বল। Business, finance, and accounts. হ্যাঁ, ফিন্যান্স বলতে কি বুঝিস? কিছু বুঝিস? টাকা পয়সা ম্যাম, টাকা পয়সাকে finance। Exactly. আচ্ছা, এখানে টপিক 1-এ প্রথমেই আছে কস্ট অফ প্রজেক্ট। অর্থ। এই কস্ট অফ প্রজেক্টটা বলতে কি বোঝায়? তো তার আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ কস্ট। ওকে, তো হোয়াট ইজ কস্ট, এটা কি লেখা আছে ওটা বল। Cost ইংলিশটা পড়তে একজন is the value or total amount of money to do the work or needed for a business, that is the sum of fixed and variable cost. হ্যাঁ, তো এটার মানেটা বলতে পারবি, বাংলা মানেটা? হ্যাঁ, cost is the value or the total amount of money. cost হলো গিয়ে একটা ভ্যালু, অথবা ওই total amount of money একটা মানে সবকিছুর summation of an amount of money to do the work, যেটা কাজটা করার জন্য যেই মানিটার দরকার হবে, or needed for a business, মানে সাম সেটাই আছে স্যার। ম্যাম ওই কথাটাই বলছে যে বিজনেসটাকে রান করাতে যে মানে ওয়ার্ক, যে মানিটার দরকার, or needed for a business, that is the sum of fixed and variable cost, যেটা মানে ভ্যারিয়েবল কস্ট বা একটা ফিক্সড সামের যেটা ইয়েটা বলে, ওটাকে ইয়ে বলে, কস্ট বলে, মানে মানিটা যেটা। ওকে, দ্যাট মিনস কস্ট, হোয়াট ইজ কস্ট বলতে যেটা বোঝাচ্ছে যে একটা কোনো বিজনেস করতে গেলে সেই বিজনেসের কাজের জন্য যে অ্যামাউন্ট অফ মানিটা মানে দরকার আমাদের, সেটা ফিক্সড কস্টও হতে পারে বা ভ্যারিয়েবল কস্টও হতে পারে, সেই টোটালটাই হচ্ছে কস্ট, মানে সেই পার্টিকুলার বিজনেস বা পার্টিকুলার প্রজেক্ট বা পার্টিকুলার অর্গানাইজেশনের জন্য। সো নেক্সট হচ্ছে কস্ট অফ প্রজেক্ট। কস্ট অফ প্রজেক্ট দেখায় লেখা আছে, ইট ইজ আ টোটাল ফান্ডস needed to complete the project or work that consist of a direct cost or indirect cost. The project cost are any expenditure made or estimated to be made, or monetary obligations incurred or estimated to be incurred to complete the project which are listed in a project baseline. এটা অনেক বড় ইংলিশ, আমি তোদের সহজ ভাষায় যেটা বোঝাচ্ছি, যে যে টাকাটার দরকার হয় একটা প্রজেক্ট বা একটা কাজকে শেষ করার জন্য, ডেফিনেটলি যখন এটা কমার্সের সাবজেক্ট, এখানে কাজ বলতে ডেফিনেটলি কমার্শিয়াল কোনো কাজের কথাই বলছি, কোনো বিজনেসের কথাই বলছি। সেখানে সেই বিজনেসে যদি পার্টিকুলার একটা প্রজেক্ট হয় বা পার্টিকুলার একটা ওয়ার্ক হয়, বা সেই বিজনেসে যে প্রোডাকশনটা হয় বা সার্ভিসটা হয়, সেটার জন্যে যে টোটাল টাকাটা লাগে, প্রোডাকশন কস্ট, বা প্রোডাকশন যদি না হয়, সার্ভিস ইন্ডাস্ট্রি হয়, সেখানে সার্ভিস দিতে গিয়ে যে খরচটা হচ্ছে, টোটাল যে টাকাটা লাগছে, সেই ফান্ডটাই হচ্ছে সেই পার্টিকুলার প্রজেক্ট বা পার্টিকুলার ওয়ার্কটার জন্য, সেটা হয়ে যাবে কস্ট অফ প্রজেক্ট। এবার এর মধ্যে অনেক ধরনের কস্ট থাকে, একটা ডাইরেক্ট কস্ট, একটা ইনডাইরেক্ট কস্ট, একটা ফিক্সড কস্ট, একটা ভ্যারিয়েবল কস্ট। সো দেয়ার আর লটস অফ, মানে আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? ম্যাম। হ্যাঁ ম্যাম, খুব ভালো শুনে। হ্যাঁ ম্যাম। আচ্ছা দাঁড়া, আমি একটুখানি এটাকে অন করে দিই। সরি, মনে হচ্ছে আরো ক্লিয়ার হচ্ছে, তাই দেখ তো, ক্লিয়ার হচ্ছে কথাটা একটু? হ্যাঁ ম্যাম। হেডফোন দিলে কথা, মানে হেডফোনটা একটু নামিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এবার দেখ ফিক্স কস্ট।
হোয়াট ইজ ফিক্সড কস্ট? এবার ফিক্সড কস্ট বলতে কি বোঝায়? ফিক্সড কথাটা দেখ, ফিক্সড ইটসেলফ তার মানেটাই বোঝা যাচ্ছে যেটা সেম। ফিক্সড মানে যেটা থাকবেই, এটা আর স্টেবল যেটা চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না, তাই না? ইট ইজ দ্য সেম অ্যামাউন্ট হুইচ ডাজ নট চেঞ্জ, এটা নাকি চেঞ্জ হবে না। ফিক্সড কস্ট হচ্ছে একটা এন্টায়ার প্রজেক্ট লাইফ সাইকেলে ফিক্সড কস্টটা ফিক্সডই থাকে, সেই জন্যই এটাকে ফিক্সড বলা হয়, ফিক্সড কস্ট বলা হয়। এক্সাম্পলের কি বলতে বলা যাবে? এক্সাম্পল মানে একেবারে তোদের প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন দিয়ে বলছি। যেমন ধর একটা যদি বিল মানে ইনস্টিটিউশন যখন তৈরি করা হচ্ছে বা একটা যে কোনো অর্গানাইজেশন, সেটা যে কোনো ধরনের অর্গানাইজেশন হতে পারে, প্রোডাকশন ইন্ডাস্ট্রি হতে পারে বা সার্ভিস ইন্ডাস্ট্রি হতে পারে। তো সেখানে সেই স্টাবলিশমেন্টটা তৈরি করতে হয়, তো প্রথমে ল্যান্ড বিল্ডিং তৈরি করতে হয়, বা সেখানে কোনো মেশিনারি সেট আপ করতে হয়, ফার্নিচার ফিকচার, মানে এই যে প্রথম যে খরচাগুলো, বা যদি ল্যান্ড বিল্ডিং না তৈরি করে একটা রেন্টে বা লিজেও নেওয়া হয়, সেটার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট প্রথমে দেওয়া হয়। বা যদি আমি লোন নিয়েও কিছু তৈরি করি, মানে সেই বিল্ডিং বা ল্যান্ডটাকে কিনি বা তৈরি করি, সেই লোনটার জন্যও কিন্তু আমাকে 20 বছর ধরে হয়তো লোনের জন্য আমাকে ইন্টারেস্ট শোধ করতে হবে, কারণ লোনটা তো আমাকে পরিশোধ করতে হবে, মানে রিপে করতে হবে। ওকে, তো দ্যাট ইজ আ ফিক্সড কস্ট, মানে হুইচ ডাজ নট চেঞ্জ এন্টায়ার দ্য প্রজেক্ট লাইফ সাইকেল, দ্যাট ইজ আ ফিক্সড কস্ট। সো সে প্রথম দিকেই যে খরচাগুলো হয় একটা এস্টাবলিশমেন্টকে দাঁড় করানোর জন্য, সেটাই ফিক্সড কস্ট। সো আমাদের নিজেদের লাইফেও তাই, জানিস তো, আমরা যখন অল্প বয়সে চাকরি শুরু করি তার 3-4 বছরের মধ্যে, মানে এটা এখনকার ট্রেন্ড, প্রথমে আমরা একটা বাড়ি প্রথমে বা একটা জমি কিনে বাড়ি করার চেষ্টা করি। কারণ ওটা আমরা যদি এখন লোন নিই, 30 বছর বয়সে একটা ছেলে যদি লোন নেয়, সে 20 বছর কি 30 বছর ধরে সেই লোনটাকে, হয়তো 30 লাখ টাকা কি 40 লক্ষ টাকা লোন নিয়ে সে একটা বাড়ি কিনলো, তাহলে সে অত বছর ধরে একটা মাসে মাসে টাকা দিয়ে সে এখন থেকেই কিন্তু সেই ফ্ল্যাটটাকে এনজয় করতে পারবে, এবং তার মাসে মাসে টাকাটা শোধ করা হয়ে যাবে। সো লোনটা দিচ্ছে মানে প্রত্যেক মাসে কিন্তু একটা ফিক্সড অ্যামাউন্ট তোর কিন্তু সারা জীবন, বা 20 বছর বা 25 বছর বা 10 বছর, হোয়াট এভার টার্ম ইজ ফিট ফর ইউ, তুই অলরেডি নিয়ে নিস, এটাকেই বলা হয় ফিক্সড কস্ট। নর্মালি দেখবি যে আমরা যারা ফার্নিচার কিনি বাড়িতে, তো একটু ভালো ভাবেই কিনি, কারণ যাতে বেশ কিছুদিন মানে 20-25 বছর চলে যায়। সো দিজ আর অল ফিক্সড কস্ট। আমরা জামা কাপড় প্রায় চেঞ্জ করি, কসমেটিক্স চেঞ্জ করছি, কনভেন্স, খাওয়া দাওয়া আমরা নিত্য নতুন করছি, বা কোনো সময় সেভাবে অতটা করছি না, তো এগুলো ভ্যারিয়েবল। বাট ফিক্সড কস্ট কিন্তু এইগুলো, যেগুলো আমরা ওয়ান টাইম পারচেস করে বহুদিন পর্যন্ত সেটাকে চালাচ্ছি নর্মালি, আর সেকেন্ড টাইম ইনভেস্ট করছি না, সেটাকেই ফিক্সড কস্ট বলা হচ্ছে। ওকে, so that's why example of fixed cost are rent and lease cost, salaries, utility bills, insurance, loan repayments, মানে যেগুলো নর্মালি চেঞ্জ হবে না, যেটা জানাই যাবে যে এই খরচাটা আমার হবেই, এবং থ্রু আউট দ্য প্রজেক্ট লাইফ সাইকেল। ওকে, নেক্সট আই হ্যাভ টু গো টু দ্য নেক্সট স্লাইড। আচ্ছা, ফিক্সড কস্টের পরে আমি যেটা পড়াবো সেটা ভ্যারিয়েবল কস্ট। ভ্যারিয়েবল কস্ট দ্যাট ইট ইটসেলফ টেলস ইট ভ্যারিস। তার মানে এই কস্টটা আজকে ধরো আমার যদি 10,000 টাকা খরচা হয়, কালকে 12,000 হতে পারে, তারপরে দিন আমার 15,000 হতে পারে, তারপরে আমার 20,000 হতে পারে, অ্যাজ অ্যাকর্ডিং টু মাই ইনকাম বা অ্যাজ পার মাই রিকোয়ারমেন্ট। শুধুমাত্র আমার ইনকাম অনুযায়ী যে খরচা হবে তা কিন্তু নয়, আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী, আমার রুচি, আমার টেস্ট, সব কিছু সেখানে থাকবে। শুধু নট অনলি মাই মানে ইটস ডিপেন্ডস অন মাই পকেট, বাট অলসো ইট ডিপেন্ডস অন মাই রিকোয়ারমেন্ট, অন মাই টেস্ট এটসেট্রা, বাট ইট ভ্যারিস। আজকে যেটা 10,000 লাগছে, কালকে সেটা 12,000 লাগতে পারে, তারপর 15,000 লাগতে পারে, 20,000 লাগতে পারে, কারণ এগুলো অনেকগুলো ফ্যাক্টরের উপর কাজ করছে। এবং ভ্যারিয়েবল কস্ট কোম্পানির ক্ষেত্রেও তাই, কারণ কোম্পানির ভ্যারিয়েবল কস্ট বলতে কি বোঝা যায়, এবার সেটা দেখে নিচ্ছি আমরা। আ ভ্যারিয়েবল কস্ট ইজ আ কর্পোরেট এক্সপেন্স দ্যাট চেঞ্জেস ইন প্রপোর্শন টু নো হাউ মাচ আ কোম্পানি প্রডিউসেস অর সেলস। মানে একটা কোম্পানি কতটা প্রোডাকশন করছে, এবং তারপরে সেটাকে সেলও করতে হবে। প্রোডাকশন করে তো তোর কোল্ড স্টোরেজে রেখে দিলে হবে না, তাহলে বিক্রি না হলে তো উল্টে লোকসান হয়ে যাবে। শুধু ওই জন্য প্রডিউসেস অর সেলস কথাটা দুটোই দিয়ে দিয়েছে। শুধু প্রোডাকশন করলেই হবে না, সেটা পুরোটাই সোল্ড আউট হতে হবে। সোল্ড আউট না হলে আমার খরচাটা উঠে আসবে কি করে? প্রোডাকশন কস্ট করলাম, প্রোডাকশন যতটা প্রোডাকশন করতে খরচা হলো সেটা প্রোডাকশন কস্ট। সেই প্রোডাকশন কস্ট করতে গিয়ে যতটা
যে জিনিসগুলো আমি পুরোটাই যদি বিক্রি না করতে পারি, সেল করতে না পারি, তাহলে তো আমার টাকাটা আসবে না। সো দ্যাটস ওয়াই উই আর টেলিং আ ভ্যারিয়েবল কস্ট হচ্ছে একটা কর্পোরেট এক্সপেন্স হুইচ চেঞ্জেস ইন প্রপোর্শন হাউ মাচ এ কোম্পানি প্রডিউসেস অর সেলস। অর্থাৎ প্রপোর্শনটা কেন? কারণ যতটা তুই প্রোডাকশন করবি সেই প্রপোর্শনে, এখন 100টা ইউনিট তৈরি করছিস, তাহলে 100টা ইউনিটের মতোই খরচা হবে। যদি কালকে ডিম্যান্ড বেড়ে যায় আমার কোম্পানির প্রোডাক্টের, ডেফিনেটলি আমার খরচাটা, মানে আমার প্রোডাকশন যেহেতু বেড়ে যাবে, আমার খরচাও বেড়ে যাবে। আবার এটাও হতে পারে আমি যে প্রোডাকশনটা তৈরি করছি বা যে সার্ভিসটা কাউকে দিচ্ছি, সেই সার্ভিসের মানে রিকোয়ারমেন্টটা, মানে কাস্টমার্সের চাহিদাটা কমে যেতে পারে বা প্রোডাকশনের চাহিদাটা কমে যেতে পারে। তখন আমার প্রোডাকশনটাকে 100 ইউনিট থেকে 50 ইউনিট করতে হবে। তো সেক্ষেত্রেও কিন্তু আমার প্রোডাকশনটা আমার নিচে নেমে যাবে। হোয়াট এভার ইফ ইট ইনক্রিজেস, if production cost increases, definitely production increases, then variable cost increases. If production decreases, variable cost decreases. এই জন্যই এটাকে ভ্যারিয়েবল কস্ট বলা হচ্ছে, কারণ ডিপেন্ডস অন দ্য অ্যাজ পার রিকোয়ারমেন্ট, কতটা প্রোডাকশন করছিস তার উপরেই। কারণ র মেটেরিয়াল, এবার এটা বলতো ভ্যারিয়েবল কস্টের মধ্যে কোনগুলো পড়ছে ম্যাডাম, মানে মেইনলি র মেটেরিয়াল পড়ছে। র মেটেরিয়াল যেগুলো কিনছি আমরা, সেটাই তো ভ্যারিয়েবল কস্ট। আজকে আমার 10টা ইউনিট লাগলে যে প্রোডাক্ট, মানে র মেটেরিয়াল গুলো লাগবে, কালকে 20টা তৈরি করতে গেলে তার থেকে বেশি র মেটেরিয়াল লাগবে। সো ডেফিনেটলি ইট ডিপেন্ডস অন ইয়োর প্রোডাকশন। ইফ প্রোডাকশন ইনক্রিজেস, ভ্যারিয়েবল কস্ট ইনক্রিজেস। ইফ প্রোডাকশন ডিক্রিজেস, দেন ভ্যারিয়েবল কস্ট ডিক্রিজেস। সো ইজ দ্যাট ক্লিয়ার? যেমন ধর একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে যেটা লেখা আছে যে একটা যে কোনো প্লাস্টিক প্রোডাক্ট করতে গেলে রেজিন ইজ দ্য বেসিক মেটেরিয়াল। ওকে, তো রেসিন ইজ ইউজ টু ক্রিয়েট, সরি, রেসিন যেটা, সেটা ইউজ টু ক্রিয়েট দ্য প্লাস্টিক প্রোডাক্ট। তাহলে রেসিন ইজ আ কি কম্পোনেন্ট অফ এ প্লাস্টিক প্রোডাক্ট। তো প্লাস্টিক প্রোডাক্টটাকে তৈরি করতে গেলে রেসিনটা লাগবে। আজকে যদি 20টা ব্যাগ, তোর ব্যাগের ফ্যাক্টরি আছে, তো 20টা ব্যাগ তৈরি করি, যত পরিমাণে রেসিন লাগবে নিশ্চয়ই 100টা তৈরি করতে তার থেকে বেশি লাগবে, আবার 5টা করলে তার থেকে কম লাগবে। So it depends and it directly proportionate to the number of unit manufactured. Is that clear? So that's why it is called variable cost, because it varies. আর fixed cost কেন? Because it remain unchanged entire the product life cycle. Fixed cost is remain unchanged entire the product life cycle. কারণ once যেগুলো আমি খরচা করেছি সেটা নিয়ে আমার কোম্পানিটা মোটামুটি চলবে। এটা হতে পারে না যে আমি আর একটা ব্রাঞ্চ তৈরি করবো না, আর একটা যদি ব্রাঞ্চ তৈরি করি সেটার জন্য তো আলাদা ফিক্সড কস্ট তৈরি হবে। একটা আমার ইউনিট আছে, আমি ধর কলকাতা একটা ইউনিট করেছি, আমার প্রোডাকশনের মানে আমি যে প্রোডাকশনটা করছি তার চাহিদাটা বেড়ে গেল, তাহলে আমাকে কলকাতা বাইরে গিয়ে আরেকটা ইউনিট তৈরি করতে হতে পারে। তখন সেই ইউনিটের জন্য আবার যে ফিক্সড কস্টগুলো লাগবে সেটা সেটা সেই পার্টিকুলার ইউনিটের ফিক্সড কস্ট হবে। ওকে, সো যেটা রিমেইন আনচেঞ্জড দ্যাট ইজ কল্ড ফিক্সড, আর হুইচ ইজ চেঞ্জেবল দ্যাট ইজ ভ্যারিয়েবল। দেন আর কি কস্ট লাগবে? আর একটা হচ্ছে ডাইরেক্ট কস্ট, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট কস্ট। আচ্ছা, ডাইরেক্ট কস্টে একটু কেউ রিডিং করবি? আমার একটু গলার সমস্যা আছে, তো কন্টিনিউ পড়ানোটা আমার একটু প্রবলেম হচ্ছে, তো একজন একটু রিডিং পড়, তারপর আমি বলছি। আকাশ, ক্যান ইউ লিসেন মি? আকাশ, ডাইরেক্ট আমি করলে হবে? তুই কে বল, আমি ব্যাক করতে সোমনাথ পারছি ম্যাম। না। হ্যাঁ হ্যাঁ সোমনাথ বীর ম্যাম। হ্যাঁ, সোমনাথ পড় পড়। It is directly involved in a specific task or project and can be identified as specific cost center. The হুম, project direct cost include the cost of employee, equipment and materials and outsourcing contractors cost, etc., হুম, which is directly involved effort or expenses. Project management, engineering, procurement and procurement related costs such as transportation and custom clearance, construction management, construction labor, equipment and consumable materials, subcontractors cost, opposite of the indirect cost. হ্যাঁ, ব্র্যাকেটে আছে, হ্যাঁ, অপোজিট। ডাইরেক্ট কস্টটা ডেফিনেটলি ইনডাইরেক্ট কস্টের অপোজিট। এবারে তুই তো পড়লি, কিন্তু এবার মানেটা বলা, তাই তো?
মানেটা কি ডাইরেক্ট কস্ট মানে এটা বোঝাই যাচ্ছে ডাইরেক্ট মানেই যেটা ডাইরেক্টলি ইনভলভড, এটা বুঝতেই পারলি তোরা। কিন্তু আমাকে সবসময় এক্সাম্পল দিয়ে বলতে হবে, মানে এটা বোঝা যাচ্ছে ডাইরেক্ট কস্টটা হচ্ছে এমনই একটা কস্ট যে হুইচ ইজ ডাইরেক্টলি ইনভলভ উইথ আ স্পেসিফিক ওয়ার্ক অর প্রজেক্ট। যে প্রজেক্ট বা যে প্ল্যানিংটা হচ্ছে, প্রোডাকশন ইন্ডাস্ট্রিটা আছে বা সার্ভিস ইন্ডাস্ট্রিটা আছে, বা ধর যেখানে আমরা কাজ করছি, সেখানে যে কস্টগুলো ডাইরেক্টলি ইনভলভ উইথ দ্যাট স্পেসিফিক প্রজেক্ট সব সময় হয়ে চলেছে, সেটা হচ্ছে ডাইরেক্ট কস্ট। আর এক্সাম্পল আমরা কি দিতে পারি? যেমন ধর একটা কোম্পানিতে, সেই কোম্পানিতে যতজন মানে ফ্রম টপ টু বটম, ধর মানে বটম টু টপ, মানে একেবারে নিচের লেভেল থেকে উপর লেভেল পর্যন্ত যারা চাকরি করছে, যেমন ওয়ার্কার লেভেল থেকে শুরু করে তারপরে সুপারভাইজার, তারপরে ফোরম্যান, তারপরে ম্যানেজার, তারপরে চিফ ম্যানেজার, হ্যাঁ, তারপরে অ্যাজ পার দ্য কোম্পানি তাদের হায়ারার্কি ঠিক করে, তারপরে হচ্ছে চিফ জেনারেল ম্যানেজার, তারপরে হচ্ছে ডাইরেক্টর, মানে বোর্ড অফ ডাইরেক্টর থাকে, তারপরে একেবারে ডাইরেক্টর, তো মেন যে ডাইরেক্টর, তারপরে ডিফারেন্ট টাইপস অফ ডাইরেক্টর থাকে, ফিনান্সিয়াল ডাইরেক্টর, প্রোডাকশন ডাইরেক্টর, এগুলো থাকে। তো ইট ইজ অ্যাজ পার দ্য কোম্পানি। এই প্রত্যেকের স্যালারি দেওয়া, কোম্পানির যে টোটাল এক্সপেন্সগুলোকে চালানো, আজকে র মেটেরিয়াল যা লাগছে, হ্যাঁ, কোম্পানির যদি প্রোডাকশন ইন্ডাস্ট্রি হয়, যা র মেটেরিয়াল লাগছে কোম্পানির প্রোডাক্টটাকে তৈরি করতে, কোম্পানির যে ইলেকট্রিসিটি বিল, কোম্পানির যে ট্রান্সপোর্টেশন এক্সপেন্সেস, কোম্পানির যে প্রিন্টিং স্টেশনারি এক্সপেন্সেস, কোম্পানি যে যে ছোটখাটো যে লোনগুলো নিচ্ছে, তার মানে বড় বড় লোনগুলো তো সেগুলো তো ডেফিনেটলি সেটা ফিক্সড কস্টের মধ্যে পড়বে। তো দিজ আর অল ডাইরেক্ট কস্ট, সব সময় যে খরচাগুলো কোম্পানিতে করতে হচ্ছে, ওকে, হুইচ আর ডাইরেক্টলি ইনভলভ উইথ দ্য পার্টিকুলার প্রজেক্ট। আর এখানে একটা ভাষা পেয়েছিস, প্রকিউরমেন্ট। প্রকিউরমেন্ট মানে কি জানিস? প্রকিউরমেন্ট কেউ জানিস প্রকিউরমেন্টের মানে? প্রকিউরমেন্ট মানে হচ্ছে পাওয়া, ওকে। মানে এখানে যা একটা কোম্পানি, প্রকিউরমেন্ট মানে পাওয়া, কোনো, আমরা এই ভাষাটা খুব ইউজ করি। প্রকিউরমেন্ট মিনস টু গেট সামথিং, ওকে। তো প্রকিউরমেন্ট এখানে দিয়েছে না, প্রকিউরমেন্ট অ্যান্ড প্রকিউরমেন্ট রিলেটেড কস্ট সাচ অ্যাজ ট্রান্সপোর্টেশন। হ্যাঁ 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 হ্যাঁ, তাও বলতে পারিস, সংগ্রহ করা, ওকে। এই যে টোটাল যা খরচা সবসময় একটা কোম্পানিতে হয়ে চলেছে কোম্পানিটাকে রান করানোর জন্য, সবাই স্যালারি, ওয়েজেস, প্রিন্টিং স্টেশনারি, অ্যাডভার্টাইজমেন্ট, এই যে খরচাগুলো, এগুলো ডাইরেক্টলি ইনভলভ। সেই মানে কোম্পানিতে যদি একটা ক্যান্টিন থাকে, মানে চিপ ক্যান্টিন, মানে 30 টাকা দিয়ে হয়তো যে প্লেটটা সেটা 20 টাকায় প্রোভাইড করা হচ্ছে, 100 টাকার প্লেটটা হয়তো 50 টাকায় প্রোভাইড করা হচ্ছে, তার মানে 50 টাকাটা কোম্পানি নিজে থেকে দিচ্ছে। খরচ যেটা হচ্ছে তার একটা পার্ট কোম্পানি দিচ্ছে, একটা পার্ট এমপ্লয়ের কাছ থেকে হয়তো নিচ্ছে। তো প্রত্যেকটা এই খরচা যেটা নাকি সবসময় হয়ে চলেছে, সেগুলো ডাইরেক্ট কস্ট। তাহলে ইনডাইরেক্ট কস্টটা কি? ইনডাইরেক্ট কস্ট তো থাকবে কোম্পানিতে, এটা বোঝাই যাচ্ছে। ইনডাইরেক্ট মানে যেটা ডাইরেক্টলি রিলেটেড নয়, এটা তো বোঝাই যাচ্ছে। বাট হোয়াট, সেটা সবসময় আমাদের উদাহরণ দিয়ে বুঝলে কি আর সুবিধা হয়। ইনডাইরেক্ট কস্টের মানে যে হুইচ ইজ নট ডাইরেক্টলি রিলেটেড উইথ দ্যাট পার্টিকুলার প্রোডাকশন অ্যান্ড সার্ভিসেস অফ দ্যাট কোম্পানি, সেটা আমরা, বা পার্টিকুলার প্রজেক্ট, সেটা আমরা বুঝতে পারছি। বাট হুইচ টাইপ অফ things are indirect cost, which type of cost is indirect cost, মানে ডেফিনেটলি এটা আমরা বলতেই পারি the cost which do not contribute directly to the permanent facility। এমনই একটা কস্ট যে কস্টটা নাকি আমাদের পার্মানেন্ট ফেসিলিটি দিতে সাহায্য করে না। the cost which do not contribute directly, cost আমি কিন্তু প্লুরালে বললাম, সেই জন্য ডু নট বললাম। যদি কস্ট বলতাম, সিওএসটি বলতাম, সিওএসটি এস না বলতাম, Does তাহলে not. ওকে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ব্যাপারটা জানিস তোরা। তো উইচ ডু নট কন্ট্রিবিউট ডাইরেক্টলি টু দ্য পার্মানেন্ট ফেসিলিটি, মানে যেটা নাকি পার্মানেন্ট ফেসিলিটি দেয় না। যেমন ধর অনেক সময় একটা কোম্পানিতে দেখা যায় ওয়ান্স ইন আ মান্থ বা ওয়ান্স ইন আ মানে উইক কিছু হয়তো মানে কোম্পানি তাদের এমপ্লয়ীদের খুশি করার জন্য খাবার দেয়, মানে হয়তো তোর টিফিনটা দেয়, বা কোনো সময় রাত হয়ে গেলে হয়তো কনভেন্সে এক্সপেন্সটা দিয়ে দেয়, বা কনভেন্স মানে অ্যালট করে দেয়, সেটা বাড়িতে ছেড়ে দিয়ে যায়। তো এগুলো ইনডাইরেক্ট কস্ট, মানে অল দ্য টাইম ইট ইজ নট রিকোয়ার্ড, বাট অল দ্য টাইম তোকে বাড়ি থেকেই তুলে নিয়ে যাচ্ছে গাড়ি, সেটা কিন্তু ডাইরেক্ট কস্ট হয়ে যাবে। মানে তোর কোম্পানিতে তুই যখন চাকরিতে ঢুকলি, তোর শর্তই হলো যে কোম্পানি ডিফারেন্ট পারপাসেস দেয়, তো
পার্ক মেডিকেল ফেসিলিটি দেয়, ইএসআই দেয়, পিএফ দেয়। কোম্পানি যখন প্রথম দিকে কম টাকা হয় তখন ইএসআই, পিএফ এগুলো মানে ইএসআই টিএসআই এগুলো দেয়। পরের দিকে যখন আরো মাইনেগুলো বাড়ে আরো অনেক ফেসিলিটি দেয়, মেডিকেল বেনিফিট, তারপরে ধর ছেলে মেয়ে হলে তাদের এডুকেশন ফেসিলিটি দেবে, অনেক কিছু ফেসিলিটি দেবে। তো তার মধ্যে তোর কনভেন্স ফেসিলিটিটাও দিচ্ছে ডেলি বেসিসে। ডেলি বেসিসে যদি দেয় তাহলে কিন্তু সেটা ডাইরেক্ট কস্ট, তাহলে অল দ্য টাইম ইট ইস নিডেড। দ্যাট কস্ট ইজ ডাইরেক্টলি রিলেটেড উইথ দ্য প্রোডাকশন, because all the time they are providing the conveyance expense to their employee. কিন্তু ফর দ্য টাইম বিং বা পার্টিকুলার পারপাসের জন্য, পার্টিকুলার কোনো সময় কাজটাকে ওঠানোর জন্য এমপ্লয়ীদের বেশিক্ষণ রাখতে হলো, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, তখন ওই পার্টিকুলার টাইমের জন্য কনভেন্স ফেসিলিটি দিচ্ছে। ওটা কিন্তু হোল দ্য ইয়ার ওরা করছে না। তো দ্যাট ইজ ইনডাইরেক্ট কস্ট। এবার দেখবি ধর আমাদের যাদের বাড়ি আছে, তা বাড়িতেও মাঝে মাঝে কোনো জায়গাতে রং করতে হবে বা কোনো জায়গা নষ্ট হয়ে গেছে রিপেয়ার করতে হবে, তো তখন ফর দ্য টাইমিং আমরা লেবার ডাকি বা কোনো রং টং বা যেটুকু সিমেন্ট বালি লাগবে, কালার টালার লাগবে, সেটা দিয়ে আমরা করছি। তা ওটা অল দ্য টাইম ইট ইজ নট রিকোয়ার্ড। তো এটাকে কিন্তু ডাইরেক্ট কস্টের মধ্যে ধরা যাবে না, এটা ইনডাইরেক্ট কস্টের মধ্যেই পড়বে। ওকে, তো দ্যাট ইজ দ্য থিং, মানে অল দ্য টাইম হুইচ ইজ নট নিডেড দ্যাট ইজ দ্য ইনডাইরেক্ট কস্ট, আর অল দ্য টাইম হুইচ ইজ নিডেড দ্যাট ইজ দ্য ডাইরেক্ট কস্ট। উইথ এক্সাম্পল আমি তোদের বলে দিলাম। সো আমি আজকে টপিক যেগুলো পড়ালাম আবার রিভাইজ করছি। ফার্স্ট, কস্ট অফ প্রজেক্ট, এবং কস্ট বলতে কি বোঝায় সেটা প্রথমেই বলে দিলাম। একটা প্রজেক্টটাকে তৈরি করতে যত টাকা লাগবে, টোটাল স্টাবলিশমেন্ট, মানে সেটা ফিক্সড কস্ট, ভ্যারিয়েবল কস্ট, ডাইরেক্ট কস্ট, ইনডাইরেক্ট কস্ট, সব মিলিয়েই কস্ট অফ প্রজেক্ট। দেন দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ কস্ট, ফিক্সড, ডাইরেক্ট, ইনডাইরেক্ট, ভ্যারিয়েবল। এই চারটেই মেন, আরও আছে কিন্তু, আর সেগুলো তোদের সিলেবাসে অতটা নেই, তো আমি ওগুলো পড়াচ্ছি না। সো দিস 4 costs are very much needed, so আমি এই চারটেই পড়ালাম। দেন সোর্সেস অফ ফিন্যান্স। সোর্সেস অফ ফিন্যান্স, হোয়াট আর দ্য সোর্সেস অফ ফিন্যান্স? সোর্সেস মানে হচ্ছে উৎসমুখ, ফিন্যান্স মানে টাকা পয়সার উৎসমুখ। অর্থাৎ টাকা, আমরা একটা বিজনেস যখন করব, সবার তো প্রচুর টাকা ব্যাংক ব্যালেন্স থাকবে না। যদি টাকা লাগে, কিছু কিছু বিজনেসে হয়তো টাকা লাগে না, সেটা আমি কিছু কিছু বিজনেস আছে যেগুলোতে স্টার্ট করলেও টাকা লাগে না, আবার কিছু ম্যাক্সিমাম বিজনেসেই টাকা লাগে। তো প্রত্যেকের কাছে তো টাকা নেই, টাকা কোথাও না কোথাও থেকে তাদের লোন করতে হবে। কতভাবে লোন করা যায়, কত ধরনের মানে ভাবে, কত জায়গা থেকে লোন করা যায়, সেটা বোঝানোর জন্যেই এই সোর্সেস অফ ফিন্যান্স। বিভিন্ন ধরনের উৎসমুখ আছে যেখান থেকে কোম্পানি টাকাটাকে জোগাড় করে। আচ্ছা, এখানে আমার একটু প্রবলেম হচ্ছে, কেউ একজন এটা রিডিং পড়তো, সোর্সেস অফ ফিন্যান্সটা একটু পর। সরি, একজন কেউ আছিস? আকাশ, কে আছিস? হ্যাঁ, বল একটু পর, সোর্সেস অফ Sources ফিন্যান্সটা of পর। finance. হ্যাঁ, Funds are required continuously in business and companies raise funds through various sources of finance. The money which is required to run business functions is known as sources of finance. A business can run smoothly when they have sufficient funds, otherwise they can't function properly. পড়াতেই পারছি না। আচ্ছা, এবার আমি একটু মানেটা বলি। ফান্ডস আর রিকোয়ার্ড কন্টিনিউয়াসলি ইন বিজনেস অ্যান্ড companies raise funds through various sources of finance. The money which is required to run business functions is known as sources of finance. A business can run smoothly when they have sufficient funds, otherwise they can't function properly. এটা তোরা বুঝতে পারলি? কজন ক্লাসে আছিস বলতো? কজন ক্লাসে আছিস একটু নামগুলো বল। ম্যাম অনিশ দেবনাথ। অনিশ দেবনাথ, নেক্সট। সোমনাথ বীর, ম্যাম সুজিত পর্বত। সপ্তর্ষি দাস ম্যাম, সপ্তর্ষি দাস, সোমনাথ বীর, সুজিত পর্বত, তিনটে নাম। বাকি অরুণ বেরিয়ে হালদার গেছে? ম্যাম।
বাকি বেরিয়ে গেছে ক্লাস থেকে? না না, আছে, আরো নাম আছে ম্যাম, আমি এটা বললাম, আপনি জিজ্ঞেস করলেন কি, তো এই জন্য 3টে নাম পর। তো বাকিরা কথা বলতে পারছে না নাকি? না কথা বলতে অসুবিধা আছে? বল। আমি জানি এটা কমার্সের পেপার, তোরা টেকনিক্যাল স্টুডেন্ট, টেকনিক্যাল লাইনে, কিন্তু এগুলো কিছু জানতে হয়, সেই জন্যই তো সিলেবাসগুলোকে রেখেছে। এটা অনেকটা জিকের মতোই, সাবজেক্টগুলো অনেকটা জিকের মতো। তোদের যত কমার্সের পেপার তোরা সেকেন্ড সেমেও পড়েছিস, ইকোনমিক্স, অ্যাকাউন্টেন্সি, এখন এন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্ট, এরপরে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, এই যে সাবজেক্টগুলো পড়ছিস এটা কিন্তু টু সাম এক্সটেন্ট তোদের টেকনিক্যাল ফিল্ডে তোরা যতই কাজ করিস তোদের এগুলো কিন্তু প্রয়োজন হবে। এবং শুধুমাত্র যে প্রফেশনাল ফিল্ডে দরকার হবে তা না, পার্সোনাল ফিল্ডেও দরকার হবে। ইফ ইউ ডোন্ট নো অল অফ দিস থিংস অ্যাটলিস্ট লিটল বিট, তাহলে কিন্তু ইউল বি ইন আ ট্রাভেল। হায়ার পজিশনে যেতে গেলে কিন্তু এগুলো টু সাম এক্সটেন্ট জানতেই হবে, লাইক আ মানে তোর জেনারেল নলেজ। তারপরে যার যত নলেজ থাকবে সে তো ততই নর্মালি দেখবি ইঞ্জিনিয়ার একটা টাইমের পর যার জন্য এমবিএ করে, একটা এজের পরে যখন তাদের পোস্ট আরো উঁচুতে ওঠে তারা এমবিএ করে। করে কেন? যে এই সাবজেক্টগুলোকে আরো ডিটেলসে জানার জন্য, তখন তো তারা ডিসিশন মেকার হবে। টেকনিক্যালি যতই সাউন্ড হোস তোরা, এই জায়গাগুলো কিন্তু তোদের জানতে হবে কিছুটা। আমি জানি না পড়াতে আমি কতটা তোদেরকে মানে কতটা আমি অ্যাট্রাকটিভ করতে পারছি। আমি যার জন্য খুব ছোট ছোট করে কিন্তু রেখেছি, যাতে স্টুডেন্টস ক্যান বি অ্যাট্রাক্টেড বাই মাই মানে পিপিটি, যাতে একটু বেশি মানে বেশি দিয়ে দিইনি পিপিটির মধ্যে। খুব ছোট ছোট করে রেখেছি পিপিটিগুলোকে, যাতে একটু হলেও বুঝতে পারিস। কারোর কি কোনো অসুবিধা হচ্ছে বলতো? যদি অসুবিধা হয় বল। আমি যেগুলো পড়ালাম, ধর কস্ট বলতে কি বুঝিস, কস্ট অফ প্রজেক্ট বলতে কি বুঝিস, ডাইরেক্ট কস্ট বলতে কি বুঝিস, ইনডাইরেক্ট কস্ট, ফিক্সড কস্ট, ভ্যারিয়েবল কস্ট, কিছু কি মনে হলো যে বোঝা গেল না? এখন হয়তো জিজ্ঞাসা করলে অনেকে বলতে পারবে না, কিন্তু আমি যখন পড়াচ্ছিলাম তখন কি বুঝতে পেরেছিলিস? আমি তো- হ্যাঁ। হ্যাঁ ম্যাম। ইয়েস। আরে শুনলে তো বুঝতে পারবি, তোরা তো ইউ আর নট ভেরি গুড লিসনার, দ্যাটস দ্য মেন প্রবলেম। মানে আমি এটাও বলতে পারবো না যে গুড লিসনার নয়, অ্যাকচুয়ালি কানে তোরা মানে ক্লাসের মধ্যে থেকেও ক্লাসে থাকিস না, যার জন্যই সমস্যাটা হয়। ক্লাসে মানে একটু ইন্টারাক্ট কর, না হলে 2 ঘন্টার ক্লাস খুব বোরিং হয়ে যাবে। আমি একা পড়িয়ে গেলাম তাহলে তো হবে না, আমার সঙ্গে ইন্টারাকশন কিন্তু করতে হবে। আর ব্যাক করে করে বারবার আমার দেখা মানে পিপিটিটা আবার আবার চলে যাবে, আবার স্ক্রিন শেয়ার করতে হবে। সেই জন্য আমি তোদের বলছি যে আমি বারবার আমি ব্যাক করতে পারছি না, যারা আছিস একটু ইন্টারাক্ট কর। একজনই পড়ে যাচ্ছে বারবার তা কিন্তু নয়, বাকিদেরও পড়তে হবে। সো আমি তোদের প্রথমেই বললাম, ফিন্যান্স হচ্ছে যেখান থেকে আমরা টাকা জোগাড় করব। একটা কোম্পানি তার টোটাল স্টাবলিশমেন্ট চালানোর জন্য যে খরচটা তার প্রথমে হোক বা মধ্যিখানে হোক যেভাবে চলবে, তাহলে তার জন্য তাকে বিভিন্ন জায়গা থেকে লোন নিতে হয়। সেই লোনের উৎসমুখগুলো কি কি সেটা জানার জন্যই এইটা পড়া। কারণ ফান্ডস হচ্ছে কন্টিনিউয়াসলি একটা বিজনেসকে চালানোর জন্য দরকার পড়ে। ইফ ইভেন শুধুমাত্র আজকে না, ধর আজকে তো আমার 10 লক্ষ টাকা দরকার একটা বিজনেস চালাতে গেলে, স্টার্ট করতে গেলে। এটাও হতে পারে যে কালকে আমি আমার ইউনিটটাকে আর একটু বাড়াচ্ছি, তখন ফান্ডটা আবার রেস করবে, মানে 10 লাখটা হয়তো 50 লক্ষ লাগবে। তবে আজকে যে ফান্ডটা লেগেছে কালকে তার থেকে আরো বেশি লাগবে, মানে আমাকে লোন নিতে হবে। সো মেনলি এটা মাথায় রাখবি, যে মানি হুইচ ইজ রিকোয়ার্ড, ফিনান্স বলতে এখানে টাকাই, মানে মেনলি টাকাই, টাকারই আর একটা এ হচ্ছে ফিনান্স। ওকে, money which is required to run the business in a proper manner, that is called sources of finance. এবং বিজনেস তখনই স্মুথলি রান করবে when the business have the sufficient funds। যেমন আমাদের পার্সোনাল লাইফেও তোরা চিন্তা কর না, আমার হাতে যদি টাকা না থাকে আমি এখান থেকে গোবিন্দপুরে তো পৌঁছতে পারবো না। গোবিন্দপুর পৌঁছতে গেলেও তো আমাকে 15 টাকা লাগবে, আর ফিরে আসতে 15 টাকা লাগবে, কি যার যেরকম ডিস্টেন্স। কারোর কেউ যদি গড়িয়া থেকে আসে তার 25 টাকা, 25 25 50 টাকা লাগবে।
সো তারপর তার খাওয়া দাওয়া আছে, সবকিছুই আছে। সো ইফ উই ডোন্ট হ্যাভ দ্য সাফিসিয়েন্ট ফান্ড, তাহলে আমরাও যেমন আমাদের লাইফটাও স্মুথলি রান করবে না, তেমনি একটা কোম্পানিও কিন্তু স্মুথলি রান করতে পারে না। একদম পার্সোনাল প্রফেশনাল দুটোকে এক করে দিয়েই বলছি আমি। এবার সাফিসিয়েন্ট ফান্ডটা কিন্তু ডিপেন্ড করবে অ্যাজ পার দ্য সাইজেস অফ দ্য কোম্পানি অর নিড অফ দ্য কোম্পানি। যেমন একটা মানুষের ক্ষেত্রেও কিন্তু তাই। আমার রিকোয়ারমেন্ট হয়তো মাস গেলে 50,000, কারোর রিকোয়ারমেন্ট 60, কারোর রিকোয়ারমেন্ট 1 লাখ, কারোর 2 লাখ, কারোর 1 কোটি, কারোর 10,000-ও চলে যাচ্ছে। বাট স্টিল, দো ইট ইজ রিলেটিভ, বাট তবু তো আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টের দরকারই হয়। কারণ আমার এখান থেকে আমিও যদি পটল মোড়ে যাতায়াত করি, আমার বাড়ি থেকে আমারও যদি 30 টাকা লাগে, তাহলে আরেকজনেরও 30 টাকাই লাগবে। সো দিজ আর নিডেড। মানে এগুলো তো আমরা কমা বাড়ানো করতে পারবো না। যেগুলোকে আমরা কমাতে পারি, সেই জায়গাগুলো নিশ্চয়ই আমরা কমাতে পারবো, যেগুলো আমাদের নিজেদের জায়গা। ধর আমি হয়তো, আমার যদি বেশি টাকা থাকে আমি 4টে জামা কাপড় কিনবো, আমার যদি কম টাকা থাকে তাহলে আমি একটা কিনবো, বা কিনবোও না। তো যেটা আছে সেগুলো দিয়ে আমি চালানোর চেষ্টা করব। তো সবকিছু যেগুলো লাক্সারিয়াস গুডস এর মধ্যে পড়ে সেগুলো আমি কম বেশি কাটতেই পারি, মানে কাট মাই ক্লথ অ্যাকর্ডিং টু মাই ক্লোথস। তো সেটা আমি করতে পারি। আদারওয়াইজ কিন্তু মিনিমাম একটা অ্যামাউন্ট আমাকে থাকতে হবে, সো দ্যাট আই ক্যান মুভ মাই লাইফ স্মুথলি। সো কোম্পানির ক্ষেত্রেও তাই। ইফ দ্য কোম্পানি ডাজ নট হ্যাভ দ্য সাফিসিয়েন্ট ফান্ড, দেন কোম্পানি ক্যানট ফাংশন প্রপারলি। ওকে, আচ্ছা, একটু একটু ওয়েট করতো। গরম জল লাগবে। আমার একটু গরম জল লাগবে। জাস্ট ওয়েট, দাঁড়া, একটু ওয়েট কর।
আচ্ছা, আকাশ, শুনতে পাওয়া যাচ্ছে আমার গলা? আকাশ, আকাশ হ্যাঁ কুমার ম্যাম, গাঙ্গুলি। বুঝতে পারছি। অনিশ, অনিশ, আর ইউ ইন দ্য ক্লাস অর নট? অনিশ, হ্যাঁ ম্যাম। অর্ণব, অর্ণব, হ্যাঁ ইউ ম্যাম। লিসেন মি? ওকে। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ধীমান, ধীমান দলুই, বোঝা যাচ্ছে? ধীমান, আর ইউ ইন দ্য ক্লাস? আই থিঙ্ক ইউ আর নট ইন দ্য ক্লাস। ইন্দ্রনীল, Yes, ma'am. সপ্তর্ষি, Yes, ma'am. সোমনাথ, হ্যাঁ ম্যাম। সুজিত, হ্যাঁ ম্যাম। শুভঙ্কর। হ্যাঁ ম্যাম। একা একজনই তো পড়ছে যখন রিডিং গুলো বলছি। আমার একটু গলা প্রবলেম হচ্ছে, একটু কাশিটা এসে যাচ্ছে, জানি না তোদের বলছি অনেক সময় পড়তে, তোরা একজনই পড়ছিস, বাকিরা কোথায়, কি করছিস? প্রত্যেকেই কিন্তু যাকে বল, মানে এখানে যারা যারা আছিস, আকাশ, অনিশ, অর্ণব, ইন্দ্রনীল, সপ্তর্ষি, সোমনাথ, সুজিত, শুভঙ্কর, একমাত্র ধীমান কোনো উত্তর দেয়নি। 1 2 3 4 5 6 7 8 9 10, 10 জন স্টুডেন্ট। ক্লাসে 40 জন থাকতো আর এখানে 10 জন। সাবজেক্টটা ভালো লাগছে না? হুম, হোয়াট ইজ ইউর প্রবলেম? ইন্টারাক্ট, বুঝতে পারছিস আমি যা বলছি? কিছু বোঝা যাচ্ছে না? একদম বুঝতে পারছিস না বলতো? হ্যাঁ ম্যাম, বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে, ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই সোর্সেস অফ ফিনান্সের পর এটা তোদের আমি বললাম। এবার দেখ, সোর্সেস অফ ফিনান্সের পরে একটা চার্ট আমি এখানে দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ সোর্সেস অফ ফিনান্স অর সোর্সেস অফ ফান্ডস। মানে কত ধরনের জায়গা থেকে আমরা টাকা জোগাড় করতে পারি, মানে উই আর, মানে হোয়াট উইল বি আওয়ার সোর্স ইফ ইউ আর ওপেনিং এনি কোম্পানি, বা আদার যে কোম্পানিগুলো এক্সিস্টিং আছে, সেই কোম্পানিগুলো কোথা থেকে টাকা, মানে তাদের যে, মানে টোটাল যে ক্যাপিটালটা তো জোগাড় করতে হয় আগে, তাহলে সেখানে সে তারা কত রকম ভাবে টাকা জোগাড় করে আমরা জানি। সবাই জানি ব্যাংক থেকে লোন নেওয়ার ব্যাপারটা সবাই জানি, বা যারা মালিক তারা কিছু টাকা ঢালে, সেটাও আমরা জানি, মানে টু সাম এক্সটেন্ট জানি, কিন্তু পুরোটা তো আমরা জানি না। সেটা হচ্ছে একটা বেসিস অফ পিরিয়ড, মানে কত দিনের জন্য ধারটা করব, লোনটাকে নেব। একটা হচ্ছে বেসিস অফ ওনারশিপ, মানে মালিক যারা তারা কতটা টাকা দেবে, বা ধার করে কতটা টাকা নেওয়া হবে, সেটা একটা। আর একটা হচ্ছে কি, সোর্সেস অফ জেনারেশন। মানে জেনারেশন বলতে কি বোঝায় বলতে, এখানে জেনারেশন বলতে অন্য জেনারেশনের ব্যাপারটা বলছে, মানে ধর তোর বিজনেস থেকেই যে প্রফিট হলো, সেই প্রফিটের পার্ট থেকেই তো সবকিছু, মানে খরচ খরচা কোম্পানি নিশ্চয়ই চালায়, তাই না? 100 টাকা প্রোডাকশন কস্ট পড়লো কোনো জিনিসের, আমি 150 টাকায় বিক্রি করলাম, তার প্রতিটা ইউনিটে আমার 50 টাকা করে লাভ হচ্ছে। তো আমি যে লাভটা করছি সেই লাভের টাকাতেই কিন্তু আমার যে কোম্পানির যারা এমপ্লয়ি, তাদের স্যালারি দেওয়া থেকে শুরু করে কোম্পানির যাবতীয় এক্সপেন্স, মানে কোম্পানির প্রিন্টিং স্টেশনারি থেকে, ইলেকট্রিসিটি বিল থেকে, টেলিফোন এক্সচেঞ্জ, কনভেন্স এক্সচেঞ্জ, যা যা র মেটেরিয়াল কেনা থাকে, যা যা কোম্পানি খরচ খরচা হয়, সব কিছু কিন্তু ওই প্রফিট থেকে আবার সেগুলোই দেয়া হয়। তো প্রফিটের দেওয়ার পরও ইভেন গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়া হয়, একটা কোম্পানি যে করবে সেই সেও গভর্নমেন্টকে ট্যাক্স দেবে। সেই ট্যাক্সের হেডটা হয়তো আলাদা, প্রফিট আর গেন ট্যাক্স, এই এই হেডে হয়তো ট্যাক্স দেবে। সব কিছু ট্যাক্স ফ্যাক্স দেওয়ার পরে ইভেন কোম্পানি যে লোন টোন যেখান থেকে কোম্পানি নিচ্ছে, তার মানে ফান্ডটাকে তৈরি করার জন্য, যে ফান্ডটা প্রথমেই সে তৈরি করবে,
সেই ফান্ডটাকে তৈরি করার জন্য যে লোনটা নিচ্ছে, সেই লোনের জন্য তাকে যে মাসে মাসে ইন্টারেস্ট দিতে হচ্ছে, সমস্ত খরচ খরচা চালানোর পরে প্রফিটের যে পার্টটা কিছুটা পড়ে থাকবে, তার 40 টাকায় 50 টাকায় 40 টাকা খরচা হয়ে গেছে, তো 10 টাকাটা যেটা পড়ে থাকবে সেখান থেকে আবার কোম্পানি ওই টাকাটা রিইনভেস্ট করবে। দ্যাট ইজ কল্ড সোর্সেস অফ জেনারেশন। মানে তুই ধর একটা কোম্পানি খুললি 1 লক্ষ টাকা, তো 1 লক্ষ টাকা দিয়ে কোম্পানিটা খোলার পরে কোম্পানি বেশ ভালোই প্রফিট করলো। প্রফিট করার পর তোর যে আন্ডারে যারা চাকরি করে তাদের এবং কোম্পানির সমস্ত খরচ খরচা সামলানোর পরেও মানে নিজেরও পার্টে কিছু রাখতে হবে, প্রফিটের পার্ট, কারণ নিজের সংসারটাকেও তো চালাতে হবে, তাই না? নিজের ফ্যামিলিটাকেও রান করাতে হবে। তো তারপরেও কিছু টাকা তো পড়ে থাকবে প্রফিটের পার্ট, সেই পার্টটাকে তোকে আবার রিইনভেস্ট করতে হবে কোম্পানিতেই। দ্যাট ইজ কল্ড সোর্সেস অফ জেনারেশন। তো বেসিস অফ পিরিয়ড বলতে সেটা হচ্ছে 3টে পার্টে ভাগ করা হয়েছে, একটা লং টার্ম, একটা মিডিয়াম টার্ম, একটা শর্ট টার্ম। লং টার্মটা নর্মালি 1 মিনিট, লং টার্মটা হচ্ছে মানে আমরা যেটা বলি যে লং টার্ম যখনই আমরা মোর দেন 5 ইয়ার্সের জন্য কোনো জায়গা থেকে লোন নিই, সেটা লং টার্ম। মানে নর্মালি দেখবি আমরা যখন পার্সোনাল ফিল্ডে আমরা যখন কোনো ফ্ল্যাট কিনি, এটা তোরা নিজেরা না কিনলেও তোদের বাড়ি আত্মীয় স্বজন বা বাবা মা যাদের আছে তারা প্রত্যেকেই জানিস, যদি ফ্ল্যাট বা জমি কেনা হয় লং টার্মে লোন নেওয়া হয় ব্যাংক থেকে, সেটা ডেফিনেটলি 5 বছরের বেশি। তো 5 বছরের বেশি সময় ধরে যখন কোনো লোন চোকানোর ব্যাপার হয় সেটা লং টার্ম পিরিয়ড, মানে ইট শুড বি মোর দ্যান 5 ইয়ার। আর মিডিয়াম টার্মটা কি বলতো, মোর দ্যান 1 ইয়ার বাট লেস দ্যান 5 ইয়ার্স। লং টার্মটা কি হলো, মোর দ্যান 5 ইয়ার্স। নর্মালি আমরা বাড়ি ফ্ল্যাট কেনার জন্য মোর দ্যান 5 ইয়ার্সের লোন নিই। মোর দ্যান 5 ইয়ার্স বলতে সেটা 10 হতে পারে, 20 হতে পারে, 25 হতে পারে, 30 হতে পারে, বাট মোর দ্যান 5 ইয়ার্স মানে সেটাকে লং টার্ম বলা হবে। আর মিডিয়াম টার্ম সেটাই যেটা মোর দ্যান 1 ইয়ার বাট লেস দ্যান 5 ইয়ার্স। এটা আমরা নর্মালি দেখি যে কেউ যদি একটা 4 চাকা কেনে, তার ভালো সে তুই ধর তোরা আজকে কর্মক্ষেত্রে ভালো সাইন করলি, ভালো চাকরি বাকরি করছে, একটা ফ্ল্যাট কেনার পরে 5 বছর পরে মনে করলি একটা গাড়ি কিনবি। তো গাড়িতে কিন্তু মানে তোর ব্যাংকে যদি তোরা যাস, যদি লং টার্ম লোনের কথা বলিস দেবে না, মানে 5 বছরের বেশি সময় ধরে লোনটাকে চোকাবি দেবে না, মিডিয়াম টার্ম লোন দেবে, মানে মোর দ্যান 1 ইয়ার বাট লেস দ্যান 5 ইয়ার্স। 3 to 4 ইয়ার্সটাই ওরা বেশি এনকারেজ করে। এটার কারণ আছে জানিস তো? এর কারণটা হচ্ছে, এর কারণটা কি কেউ জানিস? বাড়ির ক্ষেত্রে কিন্তু লং টার্মে লোন দেবে, বাট গাড়ি কিনলে লং টার্মে লোন দেবে না। কেন? কেউ একজন উত্তর দে, দেখি তোদের কমন সেন্স কিরকম আছে। গাড়ি একটা মানে একটা অল্প জিনিস ম্যাম, ওটা আর একটা বাড়ির তো অনেক দাম হয়। হুম, হ্যাঁ, কিন্তু তোর গাড়িও তো তুই একটা 10-15 লাখ টাকা দিয়ে গাড়ি কিনতে পারিস। 15 লাখ টাকা দিয়ে তারা একটা গাড়ি কিনতে পারিস। ওরকম অনেক গাড়ি আছে, অনেকে তো শখে কেনে, ভালো ভালো পোস্টে যারা চাকরি করে তারা 12-15 লাখ টাকা দিয়ে গাড়ি কেনে। তো ওটা একটা ভালোই অ্যামাউন্ট, সেটা মাত্র এগুলো ম্যাম 5 ওই বছরের জন্য। অ্যাসেটের আন্ডারে ম্যাম কতটা মানে কতটা ইম্পর্টেন্ট এরকম কিছু কি? হ্যাঁ, একটু কাছাকাছি এসেট ফ্যাসেট বলেছিস। অ্যাকচুয়ালি ব্যাংক যে লোন দেয় না, ব্যাংকও কিন্তু মানে নিজের এটাকে তো তুই কাউকে তো লোন কি করে দিবি? ধর সে কোনো কারণে লোনটা চোকাতে পারলো না, তাহলে ব্যাংক কি করবে? ব্যাংক নর্মালি কি হয়, আমি যখন একটা ফ্ল্যাট কিনছি 30 বছর বয়সে, আমরা কি ধরেই নিচ্ছি যে 20 বছর ধরে শোধ করবো, মানে 20 বছর ধরে আমার চাকরিটা থাকবে। নর্মালি সেটা ধরে নিয়েই তো সে লোনটা নেয়। এবার সে যদি জানে যে সবসময় আমার চাকরিটা টলমল, সে কিন্তু লোন নিতে পারবে না, কারণ আজকে লোন নিয়ে ফ্ল্যাট কিনে নেবে, কাল চাকরিটা চলে যাবে। যখন সে স্টেবল কন্ডিশনে আসে, তখনই সে কিন্তু ওই বাড়ি কেনার মানে লোনটা নেয়। নর্মালি একটা ম্যাচিওর পিপল তাই নেবে, তার চাকরিটা থাকবে, মানে তার চাকরিটা স্টেবল, তখনই সে বাড়ি কিনবে, মানে ফ্ল্যাট কিনবে, কারণ অনেক টাকার ব্যাপার। আর ব্যাংকও তোকে লং টার্মে লোন দেবে 20 বছর। কেন? ব্যাংক তখন যাচাই করে নেয় তোর চাকরিটা কি, কতদিন ধরে চাকরি করছিস, কতদিন ট্যাক্স পেমেন্ট করেছিস সরকারকে, লাস্ট 3 ইয়ার্সের আইটি রিটার্ন দেখতে চাইবে, সবই দেখতে চাইবে। কোম্পানিতে খোঁজ নেবে তোর স্টেবিলিটি অফ দ্য মানে অফ ইয়োর জব, সেটাও খোঁজ নেবে।
যদি দেখে স্টেবিলিটি কম, তাহলে তোর প্রাইভেট প্রপার্টি টপার্টি কিছু মানে তখন বলতে পারে যে এগুলোকে তুমি মানে আমাদের কাছে মর্টগেজ রাখো, এরকম বলতে পারে। বাট যদি বন্ধক, হ্যাঁ ম্যাম। এক্স্যাক্টলি বাংলায় যাকে বন্ধক বলা হয়, তো ওরা জানে যে তুই ধর 10 বছর দিতে পারলি, 40 বছর বয়সে কি বা 5 বছর পরে গিয়ে টাকাটা তুই দিতে পারলি না, কারণ তোর হয়তো চাকরিটা থাকলো না। 30 বছরে যেটা ভেবেছিলিস 5 বছরে অনেক কিছু উলট পালট হয়। এই প্যান্ডেমিকের মতো, কোভিডের মতো জিনিস আমরা কেউ কি আগে জানতাম? কিন্তু সাংঘাতিক ব্যাপার, এখন কোনো কিছুই আর পার্মানেন্ট নয়, তাই না? মানে আমাদের প্রচুর শিক্ষা দিয়ে দিয়েছে। তো এই 30 বছর বয়সে আমার যে চাকরিটা আছে, সত্যি হয়তো খুবই ভালো চাকরি, সবই ভালো, সবই ঠিক, স্টেবিলিটি আছে, কিন্তু 5 বছর পরে কি হবে আমি জানি না। তো হতে পারে চাকরিটা চলে গেল, তো আমি কি করে টাকা পেমেন্ট করবো? তো ব্যাংক তখন কি করবে? ব্যাংক নর্মালি ওই যে বাড়ির যে ফ্ল্যাটটা হয় না, তার দলিলটা, অরিজিনাল দলিলটা কিন্তু নিজের কাছেই রাখে। তোকে যখন লোন দেবে না, দলিলটা কিন্তু তুই যার কাছ থেকে কিনেছিস, তোর অরিজিনাল দলিলটা ওর কাছে থাকবে, আর তোর কাছে একটা জেরক্স থাকবে, আনটিল অ্যান্ড আনলেস ইউ আর নট পেইং দ্য ফুল অ্যামাউন্ট অফ ইউর লোন। অর্থাৎ 50 বছর বয়সে গিয়ে যখন তুই লোনটা শোধ করলি, তখন তোকে এই দলিলটা দেবে, ইউ আর দ্য ফুল ওনার অফ দ্যাট ফ্ল্যাট। ইন দি মিন টাইম, ইফ ইউ আর ইনকেপেবল অফ গিভিং আর রিপেইং দ্য মানি, তাহলে তখন কি করবে? ব্যাংক ওই সম্পত্তিটাকে নিয়ে বিক্রি করে লাভ করতে পারবে। মানে পুরো টাকাটা তুই টাকাটা তো লোন নিয়েছিলিস, এবার তুই যদি হঠাৎ করে হাত পাত তুলে দিয়ে বলতিস আমার তো চাকরি নেই, আমি টাকা দেবো কি করে? 5 বছর পর থেকে 20 বছর ধরে লোন দেওয়ার কথা, 5 বছরে কত টাকা দিয়েছিস? 30 লক্ষ টাকা, হয়তো 5 লক্ষ টাকা দিয়েছিস কি 6 লক্ষ টাকা দিয়েছিস, তো বাকি 24 লক্ষ টাকা তুই দিতে পারবি না। হাত পা দিতে তুলে কেউ বললো যে আমি তো দিতে পারবো না, টাকাই নিয়ে দেবো কি করে? সত্যি তো। তো ব্যাংক কি তখন চুপ করে বসে থাকবে? ব্যাংক তখন তখন কি করে? ব্যাংক বললো ঠিক আছে, আমি আপনার প্রপার্টিটা বিক্রি করে দিচ্ছি, আমি বিক্রি করে দিয়ে আমার যা পাওয়ার কথা আমি সেটা নিয়ে নেবো প্রথমে, তারপরে কিছু যদি থাকে আপনাকে দেবো। ব্যাংক ওই হিসেবটা করেই ওইগুলোতে অনেক দিনের লোন দেয়, কারণ জানে একটা বাড়ি বা একটা ফ্ল্যাটের বা একটা জমির দাম বাড়বে, কমবে না। বাট একটা গাড়ির কিন্তু প্রতি বছরে ডেপ্রিসিয়েশন হয়। প্রতি বছর কেন, প্রতিদিন। আজকে একটা নতুন গাড়ি কিনে নিয়ে আয় 5 লক্ষ টাকা দিয়ে, কালকে বিক্রি কর, যাকে বিক্রি করবি তাকে যদি প্রথম চাবি দিয়ে সে প্রথমবার গাড়িটা চালায়, তাও সে বলবে 10,000 কম দিন, কারণ তুমি একদিনের জন্য হলেও ওনার হয়েছো। কারণ কারণ গাড়ির ডেপ্রিসিয়েশন মানে ক্ষয় অনেক বেশি হয়। আজকে যে 4 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনলি, 2 বছর পরে বিক্রি করতে যা, সেটা 2 লাখও পাবি কিনা সন্দেহ, যদি পাস তাহলে বেশি। ব্যাংক তোকে লোন দিয়ে দিল 5 বছরের জন্যে, তুই 2 বছর পরে বললি আমি তো লোন দিতে পারবো না, আমার তো টাকার চাকরিটাই নেই, তখন ব্যাংকে তো ওই টাকাটা উদ্ধার করতে হবে। তখন তোর গাড়িটার ভ্যালুয়েশন যা থাকবে সেই টাকা দিয়ে ও টাকাটাকে নিয়ে নেবে তো না। ও তো এমনি, ও তো বিশ্বাস করছে, ব্যাংক তো বিশ্বাস করছে, ব্যাংক তো আর এমনি এমনি বসে নেই। ইটস নট আওয়ার পেটার্নাল প্রপার্টি, ইটস নট আওয়ার ফাদার্স প্রপার্টি, তাই না? সো ব্যাংক বিজনেস করছে, ব্যাংক তখন দেখবে। ব্যাংক নর্মালি ওই জন্য গাড়ি কেনার ক্ষেত্রে 3 to 4 years এর বেশি যেতেই চায় না। 5 বছর মানে খুব, যারা ধর ভালো কাস্টমার হয়, হয়তো বাড়ির লোন দিচ্ছে, অনেক লোন টোন নিয়েছে, তারা ঠিকঠাক টাইমে পেমেন্টটা দেয়, তাদেরই দেয়। নর্মালি 3 to 4 years এর বেশি দিতেই চায় না, কারণ জানে কোনো কারণে যদি সেই যে আমার কাছ থেকে লোন নিয়েছে গাড়ির জন্য, সে যদি কোনো কারণে আজ বাদে কাল তার কোম্পানির চাকরিটা চলে যায়, তাহলে গাড়িটা কত দামে বিক্রি সে করতে পারবে, তবে তো সেই টাকাটা আবার উঠতে হবে। 5 লক্ষ টাকা তোকে লোন দিয়ে দিল, তারপরে তুই তো গাড়িটা বিক্রি করেই তো টাকাটা দিতে পারবি। তো তুই যখন বলবি 1 লক্ষ টাকা সুদেছিস, 4 লক্ষ টাকা সুদতে পারিস, তখন তো সে বিক্রি করে সেই টাকাটা তাকে পেতে হবে, গাড়িটা সুদ করে। সেই জন্য গাড়ির ক্ষেত্রে ব্যাংক মিডিয়াম টার্মের বেশি দিতেই চায় না। ম্যাক্সিমাম মানে 5 ইয়ার্স, 5 ইয়ার্সটাও দিতে চায় না। যদি খুব ভালো রেপুটেশন থাকে তাহলেই দেবে, আদারওয়াইজ দেবে না। 3 to 4 ইয়ার্সই দেয়, কারণ গাড়ির দামটা সেই পর্যন্ত থাকে না, কারণ গাড়ির প্রত্যেক দিন গাড়ির দামটা কমতে থাকে ডিউ টু ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনটা তোরা কি আগে শুনেছিস ভাষাটা? ক্ষয়, নর্মাল ওয়্যার অ্যান্ড টিয়ার, হ্যাঁ ম্যাম একটা শুনেছি। শুনেছিস? তোরা তো ইঞ্জিনিয়ার, তোরা তো শুনতেই হবে তোদের। এটা নর্মাল ওয়্যার অ্যান্ড টিয়ার বলা হয়। আজকে একটা ফ্যান আমি 1200 টাকায় কিনে আনলাম, ধর এখন আর 1200 টাকার ফ্যান নেই, আর একটু দামটা বাড়িয়ে বলি 3,000 টাকার, ভালো কোম্পানির একটা ফ্যান এখন 3,000। তুই 1 বছর পরে বিক্রি করতে যা তুই 1,000 টাকাও পাবি না, মানে 1/3ও পাবি না, যত ভালো কন্ডিশনই থাকুক। কারণ লোকে এইসব ইলেকট্রনিক গুডস বল, যা কিছু বল, সেকেন্ড হ্যান্ড জিনিস বেশি দামে কেনে না।
মোবাইলের ক্ষেত্রেও দেখবি ভালো একটা মোবাইল, ভালো দামি মোবাইল, ভালো হ্যান্ডসেট, ভালো কাজ করছে, তুই অন্যকে বিক্রি কর 1 বছর ইউজ করার পর সে বেশি দাম দেবে না। খুব ভাগ্য ভালো থাকলে 70% পাবি, আদারওয়াইজ পাবি না। ফ্রিজ তার সবই, মাইক্রোওভেন তুই 2 বছর ইউজ কর, তারপরে সেটা যত ভালো কন্ডিশনে থাকুক, সেকেন্ড হ্যান্ডের ইলেকট্রনিক গুডসের দাম খুব কমে যায়। সেই জন্য দেখবি এই যে শর্ট টার্ম লোন, তারপরেরটা কেন আসছি শর্ট টার্ম, এই শর্ট টার্ম গুলো নর্মালি 8 to 12 মান্থস হয়। আজকে তোরা এগুলো কোথায় দেয় বলতো? খোসলা, তারপর ধর এই যেগুলো তোর ইলেকট্রনিক গুডস গুলো বিক্রি করে না, ওখানে দেখবি গিয়ে বাজাজ বসে আছে, কোটাক মাইন্ড্রা বসে আছে লোন দেওয়ার জন্য। এসিটার দাম 30,000 টাকা, তোর কাছে এখন পকেটে 5,000 টাকা আছে, মে মাসে গরম, তুই জানিস মাসে মাসে 3,000 টাকা করে আমি দিয়ে দিতে পারবো, এক্ষুনি আমার 25,000 টাকা বার করা কিন্তু অসুবিধে। তখন কিন্তু কোটাক মাইন্ড্রা বা বাজাজ তোকে লোন দিয়ে দেবে মোটামুটি এটা দেখে। কিন্তু 8 মাস থেকে 12 মাস ম্যাক্সিমাম ওরা 8টা ইনস্টলমেন্টের মধ্যে রাখে। কারণটা কি? কারণ ওই যে এসিটা কিনে তুই একবার ফিট করে লাগিয়ে নিলি, তারপর কোনো কারণে তুই যদি ইনস্টলমেন্ট দিতে ফেলিওর হোস, তোর সঙ্গে তো টার্মস অ্যান্ড কন্ডিশনে লেখা আছে, ফেলিওর হলেই ও তোর বাড়ি থেকে কিন্তু খুলে নিয়ে চলে যাবে, এসিটা খুলে নিয়ে চলে যাবে। ওকে, তো এসিটা খুলে নিয়ে যাওয়ার আগে নিশ্চয়ই কিছুটা মানে রিপেমেন্টও করবো, কারণ ওর এসিটা ওরা বিক্রি করবে। সেই জন্য এইবার 1 বছরের বেশি হয়ে গেলে কিন্তু এসির দামটা অনেক কমে যাবে। সেই জন্য ওরা 8 to 12 মান্থসের মধ্যেই লোন দেয়, তার বেশি না। যদি ইনকেপেবল হও তাহলে বিক্রি করে দিয়ে তারা কিছুটা লাভ করে নেবে, তাদের যে বাকি টাকাটা। আর যদি কেপেবল হও তাহলে ওয়েল তোমার হয়ে গেল। ওই জন্য এইসব ক্ষেত্রে শর্ট টার্ম লোনই দেয়। তাহলে কোনগুলোতে লং টার্ম দেয়, কোনগুলোতে মিডিয়াম টার্ম দেয়, কোনগুলোতে শর্ট টার্ম লোন দেয়, বুঝতে পারলি, এবং কেন দেয়, ডিউ টু অল অফ দিস। এরপর একটা দেখ বেসিস অফ ওনারশিপ, একটা ওনার্স ফান্ড, একটা বড়োয়ার্স ফান্ড। ওনার মানে কি? ধর এখানে তোরা 7 জন স্টুডেন্ট আছিস বা 10 জন স্টুডেন্ট আছে, ক্লাস করছিস, আমরা 5 জন ওনার, আমি আমি ছাড়া আর হয়তো 4 জন ধর ওনার, 5 জন মিলে বিজনেসটা করছি, মানে আমরা 5 জনই হচ্ছে মালিক, পার্টনারশিপ একটা বিজনেস খুলেছি। তো আমরা যে টাকাটা ঢালবো তার নামটা হবে ওনার্স ফান্ড। কিন্তু ওনারদের টাকা হচ্ছে সব, মানে আমি ধর একটা যে প্রজেক্ট প্ল্যানিংটা করেছি, সেখানে আমরা যে টাকাটা 5 জন মিলে দেবো, হয়তো আমাদের ক্যাপাসিটি 2 লাখ করে দেওয়ার, 10 লাখ টাকা, কিন্তু আমরা যে প্রজেক্টের কাজটা করেছি ভেবেছি যে কতটা লাগবে, প্রথম স্টাবলিশমেন্ট এক্সপেন্সটাই হয়তো 20 লাখ লাগবে, তাহলে আমাকে কিছুটা লোন নিতে হবে। সেই 5 জন মিলেই আমরা এই লোনটাকে ওই কোম্পানির প্রফিট থেকে মানে শোধ করবো। তো তার জন্য তাহলে আমাদের যে লোনটা নিতে হবে সেটাকেই বলা হবে বড়োড ফান্ড। বড় কেন? কারণ ধার করলাম, কিছুটা আমরা নিজেরা দিলাম, কিছুটা আমরা ধার করলাম। যেটা আমরা নিজেরা দিলাম সেটা ওনার্স ফান্ড, আর যেটা আমরা ধার করলাম সেটা বড়োড ফান্ডস। এই ওনার্স ফান্ডের মধ্যে আবার ভাগ আছে ইকুইটি শেয়ার্স, রিটেন আর্নিংস। বড়োড ফান্ডের মধ্যেও ভাগ আছে ডিবেঞ্চার হোল্ডার, প্রেফারেন্স শেয়ার হোল্ডার, লোন ফ্রম ব্যাংক, লোন ফ্রম ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। ওনার্স ফান্ড বলতে ইকুইটি শেয়ার হোল্ডারদেরই ওনার্স ফান্ড বলে, মানে যারা বিজনেস, যারা পার্টনার, তারা যে টাকাটা ধরে তারাই ইকুইটি শেয়ার্স, তাদের টাকাটাই ইকুইটি শেয়ার্স বলা হয়, তাদের নিজস্ব টাকাটা। আর তাদের ইনকাম থেকে, তাদের যে বিজনেসটা থেকে যে ইনকাম হচ্ছে, সেই ইনকাম থেকে যে টাকাটা আবার রিইনভেস্ট করছে সেটা রিটেন আর্নিংস। ওকে, আমি যে বিজনেসটা করলাম, 1 বছর ধরে বিজনেসটা করলাম, রান করে আমার অনেক টাকা প্রফিট হলো, প্রফিটের পার্টগুলো তো বিভিন্ন খাতে আমরা কাজে লাগালাম, নিজেরাও ভাগ করলাম, ডিস্ট্রিবিউট করলাম প্রফিট ওনারদের মধ্যে, কারণ লাভের অংশ আমাদেরও লাগবে। যেমন আমি আমার এমপ্লয়িকেও দেবো, আমার নিজেরও তো লাগবে, কারণ উই হ্যাভ টু রান আওয়ার ফ্যামিলি অলসো। সো প্রফিটের পার্ট আমরা ওনাররাও নেবো, এমপ্লয়ীদেরও স্যালারি দেবো, ওয়েজেস দেবো, তো যা খরচ খরচা চালাবো, তারপরেও প্রফিটের যে পার্টটা পড়ে থাকবে সেটাকে আমি আবার আমার কোম্পানিটাকে এনলার্জ করার জন্য বা ডিফারেন্ট আর একটা প্রজেক্ট করার জন্য আমি ওটাকে আবার রিইনভেস্ট করব। সেটাকে বলা সেই সেই মানে আমার আর্নিং থেকেই আমি ইনভেস্ট করলাম, এটাকে বলা হচ্ছে রিটেন আর্নিংস। যেহেতু এটা ওনার্স ফান্ড থেকেই তৈরি হলো, কারণ ওনার তার পরিশ্রম দিয়ে, তার টাকা দিয়ে ওই প্রফিটটাকে তৈরি করেছে, তো সেই জন্য ওটা ওনার্স ফান্ডের মধ্যেই পড়ছে। আর বড়োড ফান্ড বলতে মেনলি লোন ফ্রম ব্যাংক, এটা সবাই তোরা জানিস, লোন ফ্রম ফিনান্সিয়াল ইনস্টিটিউশন মানে ব্যাংকের মতোই ব্যাপারটা। এছাড়া প্রেফারেন্স শেয়ার হোল্ডার আছে, ডিবেঞ্চার্স আছে। এরা এই ডিবেঞ্চার্স এর বাংলা হচ্ছে ঋণপত্র। এই ডিবেঞ্চার মানে এরা এক ধরনের পিপল যারা কোম্পানিগুলোকে বড় বড় টাকা লোন দেয়। তাতে কি কেন লোন দেয়? অনেক টাকা আছে হয়তো তাদের, তারা লোন দেয়, লোন দিয়ে বলে যে ব্যাংকে রাখলে তো 5% 7% পাবে, কিন্তু কোম্পানির কাছে যদি ইনভেস্ট করে
কোম্পানি তখন বললো তুমি ব্যাংকে রাখলে তো 5% 7%, আমার কাছে যদি তুমি কোম্পানিতে যদি প্রফিট হয় তাহলে আমরা 20% পর্যন্ত দিতে পারবো। তো ন্যাচারালি যার টাকা থাকবে সে 20%-এই টাকা ঢালবে। এবার এর কারণটা কি? তুই বলবি তাহলে সে টাকা ঢালছে অথচ ওনার কেন হচ্ছে না? ওনার হলে অনেক বেশি চাপটা তাকে নিতে হবে, তাকে টোটাল রিস্কটাই নিয়ে নিতে হচ্ছে। যদি প্রফিট না হয় তাহলে কিন্তু সে ডুবে যাবে। প্রফিট হলে যেমন সে উঠে যাবে, প্রফিট না হলে সে ডুবে যাবে। কিন্তু এই ঋণপত্র মানে ডিবেঞ্চার হোল্ডার যারা, এরা না বেশি ওঠে না বেশি ডোবে, মাঝামাঝি থাকে। মানে এদের হচ্ছে প্রফিট হোক না হোক এদের টাকা কিন্তু তোমাকে পেমেন্ট করতেই হবে। সে মানে কোম্পানির যা কিছু অ্যাসেট, মানে তোর অ্যাসেট বলতে বিভিন্ন ধরনের অ্যাসেট বোঝা, ট্যাঞ্জিবল ইনট্যাঞ্জিবল। তো এখানে তো ইনট্যাঞ্জিবল অ্যাসেটের কথা না, ট্যাঞ্জিবল অ্যাসেট কোম্পানির যা ল্যান্ড, বিল্ডিং, প্ল্যান্ট, মেশিনারি, ফার্নিচার, ফিকচার থাকবে সব বেচেও ওদের টাকা কিন্তু পরিশোধ করতে হবে। কারণ প্রায়োরিটি লিস্টে ওরা প্রথমেই চলে আসবে, ওরা রিস্কটা নেয় না। সো ইফ দে আর নট টেকিং দ্য রিস্ক, সো দে আর নট গেটিং দ্য মোর মানি। আবার লেস মানিও কেন পায় না ব্যাংকের মতো, কেন মানি পায় না? কারণ তারা তো কিছুটা হলেও রিস্ক নিয়ে তোমার কোম্পানিতে টাকা ঢেলেছে। সো দে আর এক্সপেক্টিং দ্য রেট অফ ইন্টারেস্ট মোর দ্যান ব্যাংক। সেজন্য তারা বলেই দেয় 15-20% আমাদের দরকার। ইজ দ্যাট ক্লিয়ার? সো দিজ আর অল বরোড ফান্ডস। আর নেক্সট হচ্ছে তোর সোর্সেস অফ জেনারেশন। ওটা তো আগেই বলে দিলাম, তোর প্রফিট থেকেই, মানে কোম্পানি যে নিজে প্রফিট করলো সেই প্রফিটের পার্টি আবার ইনভেস্ট করলো। মোটামুটি এটাই জেনে রাখা ভালো। ওকে, এখানে যদিও এক্সটার্নাল সোর্সেস, ইন্টারনাল সোর্সেস অনেক কিছু আছে, আমি আর ডিটেলসে যাচ্ছি না, একদিনে মাথা ভারী হয়ে যাবে। দেন লং টার্ম সোর্সেস। আচ্ছা, এটা একটু পর কেউ একজন। একজন কেউ পর। লং টার্ম সোর্সেস আমি যেগুলো বললাম না এই স্লাইডটায়, লং টার্ম পিরিয়ড বলতে কি বোঝায়, মিডিয়াম টার্ম পিরিয়ড বলতে কি বোঝায়, শর্ট টার্ম বলতে কি বোঝায়, ওনার ফান্ড, এইগুলোই এখানে এই পরের স্লাইডগুলোতে বলেছি। ঠিক আছে, লং টার্মটা বল। Ma'am, হ্যাঁ বল। these are the sources of finance that fulfill the financial requirements of the business for a long period, which is more than 5 years. হ্যাঁ, It includes equality shares, preference ইকুইটি, shares, ইট equity ইনক্লুডস shares, ইকুইটি, preference, equity, হুম, equity shares, preference shares, uh, debenture, ডিভেঞ্চার্স। debentures and long-term loan, etc. The financial is generally used for procurement of fixed asset like plant, equipment, machinery, etc. গুড, ভালো পড়েছিস, ভালো। আচ্ছা, এটা বাংলাটা বলতে পারবি? মানে এটা কি আমি যেটা বলেছিলাম লং টার্ম লোনটা, তার সঙ্গে হুম মিললো হুম তো? মিললো হ্যাঁ তো, ম্যাম মোর দ্যান মিললো 5 ইয়ার্স হ্যাঁ ম্যাম বলেছিলাম। আচ্ছা, হুম এবারে হুম এটা মায়ের বাংলাটা বলতে একটু দেখি কিরকম বাংলা বলতে পারিস। ম্যাম এটারই বাংলা বল। হ্যাঁ, ওই তো the sources of finance that fulfill একেবারে লাইন financial বাই লাইন বল, equipment লাইন বাই লাইন। দিস আর দ্য হ্যাঁ ম্যাম সোর্সেস ওই অফ ফিন্যান্স। হ্যাঁ these are the sources of finance that fulfill financial equipment মানে যেখান দিয়ে মানে লং টার্ম সোর্স গুলো যেগুলো ফাইন্যান্সিয়াল রিক্রুটমেন্টের বিজনেস বিজনেসের পিরিয়ডের মধ্যে পড়ে এটা 5 বছরের মধ্যে মোর দেন 5 বছরের হয় আর ইট ইকুইটি শেয়ারস এন্ড প্রেফারেন্স শেয়ারস এন্ড ডেবিউস আর লং টার্ম লোন এক্সেট্রা আর এগুলো হচ্ছে এই লোন গুলো ইনক্লুড হয় ইকুইটি শেয়ার প্রেফারেন্স শেয়ার আর ডেবিউস আর লং টার্ম লোনের ক্ষেত্রে the financial of generally used for the procurement of fixed asset like plant, equipment and machinery. আর এই ফাইন্যান্সিয়াল গুলো সাধারণত ইউজ করা হয় ফিক্সড অ্যাসেট লাইক মানে গাছ প্ল্যান্ট প্ল্যান্ট মানে এখানে ম্যাম তো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট বলা হয়েছে হ্যাঁ হ্যাঁ, একদম একদম। হ্যাঁ অবভিয়াসলি। ইকুইপমেন্ট অ্যান্ড মেশিনারি মেশিন এইসবের উপরে হচ্ছে এই মানে জেনারেলি এইসবের ক্ষেত্রে এই অ্যাসেটটা ইউজ করা হয় আচ্ছা, যে কে পড়ছি সেটা? ম্যাম অনিশ অনিশ। দেবনাথ আচ্ছা, এবারে আর একজন পড়বে। তাহলে এটা তো দেখ, আমি যেটা আগে মুখে বললাম সেটা বুঝতে পারলি, সেটা একটা এক। ঠিক আছে, এবারে
হ্যাঁ মানে ম্যাম। 5 বছরের বেশি বুঝতেই পারছি, হুইচ ইজ মোর দ্যান 5 ইয়ার্স, যে লোনটা আমাদের মানে বিজনেসের পারপাসে, সে ব্যাংকই হোক বা প্রেফারেন্স শেয়ার হোল্ডারই হোক, ডিবেঞ্চার হোল্ডারই হোক, যেই হোক না কেন, যে লোনটা 5 বছরের বেশি সময়ের জন্য দিচ্ছে কেউ, সেই লোনটা হচ্ছে লং টার্ম সোর্স। ওকে, তারপর একটা ওকে। মিডিয়াম টার্ম আর শর্ট টার্ম, আর একজন পড়তো। এনিওয়ান ইন দ্য ক্লাস? অনিশ একা পড়বে কেন? সব আরেকজন পড়। আর কে আছিস ক্লাসের? মিডিয়াম টার্ম সোর্সটা পড়। Medium term source. These are the sources that are required for a period of more than 1 year but less than 5 years. Example of these sources are a loan from banks, public deposit, etc. ম্যাম মানেটা বলবো, বাংলা মানে এটা। হ্যাঁ হ্যাঁ, বাংলা মানেটা বল। বাংলা These are মানে the source of the required of the period, মানে এই 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 ফিনান্সটা, এই লোনটা নেওয়ার জন্য মানে এই যে টার্মটা ইউজ করা হয়, এটা মোর দ্যান 1 year, মানে 1 বছরের উপরে পিরিয়ডটা হতে হবে, বাট লেস দ্যান 5 year, 5 বছরের নিচে হতে হবে। এক্সাম্পল এক্স্যাক্টলি। অফ দিস সোর্স আর লোন লার্ন ফ্রম ব্যাংকস। ওই এগুলো, এই লোনটা হচ্ছে ব্যাংক থেকে বা পাবলিক ডিপোজিটের থেকে, মানে এক্সাম্পল এটা। হ্যাঁ, তারপর শর্ট টার্ম সোর্সেস, এটা দিস এটা আর দ্য এই যে বললি না, এটা নর্মালি এই লোনটা মানে মোর দ্যান এ ইয়ার বাট লেস দ্যান 5 ইয়ার্স, এই লোনগুলো কোন মানে তোর পার্সোনাল লাইফে কোনগুলো কেনার জন্য দেবে? এগুলো গাড়ি, বাইক ফাইক বা 4 চাকা, একদম 4 হুইলার, এইসব। একদম 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 ঠিক। দেন শর্ট টার্মটা পর। These are the funds that are required for a less than a year. Few example of this source are trade credit, bank and commercial paper, etc. এটা 1 বছরের নিচে নিতে হবে এই পিরিয়ডটা, লোনটা। একদম একদম। হুম। এগুলো এই যেমন ধরনের মোবাইল, হ্যাঁ হ্যাঁ, কোনো ওয়াচ, এইগুলো স্মার্ট ওয়াচ, মোবাইল, এগুলো। একদম মোবাইল, তারপর তোর একটা মাইক্রোওভেন কিনলি, একটা এসি কিনলি, হ্যাঁ, এগুলো নর্মালি খোসলা বা তোদের আরো কি সব আছে জানো, ফেয়ার ডিল, এগুলোতে দেখবি হ্যাঁ গেলে ওইরা বসে থাকে কোটাকার, কোটাক মাইন্ডো, তারপরে বাজাজ, এই ফিনান্স গুলো বসে থাকে 8 to 10 মাস, খুব মানে কম মানে রেট অফ ইন্টারেস্ট নেয়, নিয়ে কিন্তু ওরা দিয়ে দেয়। মানে আমার জিনিসটা আমার হয়েও গেল, অথচ আমাকে এককালীন 25,000 টাকা বা 30,000 টাকা দিতে হলো না। আমি গরমকালে কিনলাম, আমি এনজয় করলাম, মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর গরম তো খুব থাকে, বা এপ্রিল মাসে কিনলাম, এপ্রিল মে জুন আমি এনজয় করলাম, আর প্রতি মাসে 3,000 করে দিয়ে আমার এসিটাও হয়ে গেল। এবং ওদেরও দেখলাম যে পরিমাণ, ওইটাতে হয়তো 700 কি 800 টাকাটা ওদের রেট অফ ইন্টারেস্ট, ওই রকমই একটা রেট অফ ইন্টারেস্ট আমি দেখেছি, ওরা 8 to 10% নেয়, 8 to 12। তো ওদেরও লাভ, আমারও লাভ, কারণ আমার ওই মুহূর্তে তার এক্সট্রা 700 টাকা 8 মাস ধরে বেশি দেওয়াটা কোনো ব্যাপারই না, কিন্তু ওই মুহূর্তে 25,000 টাকাটা কিন্তু বার করা কঠিন। তো এটা বোথ দ্য এন্ড থেকে কিন্তু মানে সুবিধে হলো, কাস্টমার এন্ডেও সুবিধা হলো, যে কিনলো মানে আমি ধর কিনলাম আমারও সুবিধা হলো, আবার যে লোন দিল তারও সুবিধা হলো। আবার ওই যে যে ধর ফেয়ার ডিলে বসে আছে, ওদেরকে তো ওরা বসিয়ে রেখেছে একটা জায়গা দিয়ে, ফেয়ার ডিলও কিন্তু ওখান থেকে কিছু লাভ করছে, বা খোসলাও লাভ করছে, কারণ দুটো কোম্পানির লোককে অতগুলো চেয়ার দিয়ে ওরা বসতে দিয়েছে, তো এমনি এমনি না। সো এইটাকে কেন্দ্র করে কিন্তু একটা বিরাট বিজনেস হচ্ছে, সার্ভিস বিজনেস, বাট দেয়ার ইজ আ বিজনেস। ওকে ওকে, নেক্সট আই হ্যাভ টু গো টু দ্য নেক্সট স্লাইড। ওকে, দেখ সোর্সেস অফ ফিনান্স আমি তোদের যেটা বলেছিলাম, এই যে চারটা ধরেই লং টার্ম, মিডিয়াম টার্ম, শর্ট টার্মটা তোরা পড়ে ফেলি, এরপরে ওনার্স ফান্ড আর বড় ফান্ডটা কি, তো সেখানে চলে যাই। এই দেখ ওনার্স ফান্ডটা আছে, বড় ফান্ডটা হচ্ছে সোর্সেস অফ ফিনান্স অন দ্য বেসিস অফ ওনারশিপ। যেটা আমি বললাম ওনার্স ফান্ড বলতে, ওনার্স ফান্ড বলতে কি বোঝায়, বড় ফান্ড বলতে কি বোঝায়, আমি তো বললাম। তো এটা আবার একজনকে রিডিং পড়। অনেকে ক্লাসে ছিলিস, আরেকজন কর। অনিষ্ট বললি, এরপরে কে বললি, এর আগেরটা কে বললি? সপ্তর্ষি ম্যাম। সপ্তর্ষি, ভেরি গুড। অনিশ, সপ্তর্ষি, ভেরি গুড। নেক্সট আমি কল করছি যে কাউকে বলার জন্য, একটু ইন্ট্রাকশন হোক। ইংলিশটাও তো তোরা শিখছিস, সঙ্গে কমার্সটাও শিখছিস, তাই না? আর খুব সহজ ভাষাতেই তো লেখা আছে, খুব ছোট ছোট স্লাইড করেই করেছি তোদের জন্য।
পর এটা পর। আর একজন অনিশ আর সপ্তর্ষি বাদ দিয়ে আর কে ক্লাসে আছে? দেখ ক্লাসে আছে অথচ ক্লাসে নেই। আর একজন কাউকে কিন্তু বলতে হবে, I want interaction in the class as per the principal স্যার এটাই ইনস্ট্রাকশন দিয়েছেন। Always there should be an interaction between among the students and teachers. ইন্টারাকশন ছাড়া ক্লাস ভালো হয় না। আমি তো অনেক বলেই দিলাম, তোদের বক বক করেই দিলাম, তাই না? এই যে চারটার মধ্যে তো আমি সব বলে দিয়েছি, ক্লাসিফিকেশন অফ সোর্সেস অফ ফিনান্স অফ সোর্সেস অফ ফান্ডস, এটার মধ্যে বলে দিয়েছি। তো অনিশা সপ্তর্ষি লং টার্ম, মিডিয়াম টার্ম, শর্ট টার্মটা তো এক্সপ্লেন করলো। তো তারপরে ওটা যে বেসিস অফ পিরিয়ড, এরপরে বেসিস অফ ওনারশিপ, তারপরটা হচ্ছে তোর সোর্সেস অফ জেনারেশন। তো বেসিস অফ ওনারশিপটা পর একজন, ওনার্স ফান্ড আর বড় ফান্ড, ইংলিশটা পর। এত সোজা জিনিসটা বলা হচ্ছে, তারপর আমি তো প্রশ্ন করছি না, জাস্ট দেখে পড়তে বলছি। তারপরে যদি তোদের মতো স্টুডেন্টরা না পড়ে, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্টরা, ম্যাক্সিমাম স্টুডেন্ট তোদের এখানে পড়াশোনা ভালো, পর 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 পর। কি হলো? হোয়াট হ্যাপেন্ড? আমাকে কি নাম আবার কল করতে হবে, আবার ব্যাক করতে হবে আমাকে? আচ্ছা সপ্তর্ষি পর। হ্যাঁ ম্যাম। হুম। Owners fund, these are those funds that are raised by the owner of the business. মানে এই ফান্ডটা মানে ওনাররা যেই টাকাটা দিয়ে শুরু করছে, যে ফান্ডটা ওনারদের কাছ থেকে নিয়ে, তো সেই ফান্ডটাকে বলা হয় ওনার্স ফান্ড। ইট ক্যান বি রাইজড বাই দ্য সোল পারসন অর দ্য পার্টনার্স অফ দ্য শেয়ার হোল্ডার্স। মানে যেই সব শেয়ার হোল্ডার্সরা থাকবে ওই বিজনেসে, তারা সবাই মিলে দিয়ে যে করছে, ওই ফান্ডটাকে বলা হয় ওনার ফান্ড। ঠিক। দেন বড় ফান্ডটা বল। চলে গেল স্লাইডটা। না আমি আবার এনেছি। আসলে This is the most commonly used source of the funds. Borrow funds provide funds for a specific period on certain terms and conditions. Borrow funds, these funds are raised from loans and borrowing from commercial banks, issue of debentures. ডিভেঞ্চার্স, ইয়েস ডিভেঞ্চার্স। মানে Debentures. বাংলাটা বলে দিচ্ছি, ডিভেঞ্চার্স বোঝাটা তোদের একটু কঠিন। ডিভেঞ্চার্সের বাংলাটা হচ্ছে ঋণপত্র। আর ডিভেঞ্চার্সটা কি, ওটা একটা মানে বেশ 15 মিনিট ধরে বলতে হবে, বুঝতে পেরেছি? ওটা এখন আমি বাংলাটা বলে দিলাম, ঋণপত্র মানে যেটা মানে একটা কোম্পানি তো বিভিন্নভাবে লোন নেয়। তো লোন বলতে এই যে আমার ইকুইটি শেয়ার হোল্ডার যারা ওনার, তারাও যে টাকাটা দেয়, সেটাও কিন্তু যদি লিমিটেড কোম্পানি হয়, অ্যাজ ইট ইজ ইন দ্য আই অফ ল, কোম্পানি হ্যাজ আ লিগাল আইডেন্টিটি, সেটাও কিন্তু লোন। ওনারা যে টাকা ঢালছে সেটাও লোনই নিচ্ছে কোম্পানি। তো কোম্পানি ব্যাংক থেকেও লোন নিচ্ছে, এটাও তোরা বুঝতে পারছিস। প্রেফারেন্স শেয়ার হোল্ডার, তারা ডিবেঞ্চারেরা কি, মানে ডিফারেন্ট ফর্মে। ধর একটা, ধর আমরা যখন ব্যাংকে যাই, ব্যাংক যেমন বিভিন্নভাবে ব্যাংকে সেভিংস করা যায়। যেমন এখন তো ধর আগে দুটো ভাবে সেভিংস করা, একটা এফডি করা যেত মানে ফিক্সড ডিপোজিট, একটা হচ্ছে রেকারিং ডিপোজিট করা যেত। এখন তো গেলে এসআইপি করুন, মিউচুয়াল ফান্ড করুন, অনেক কিছুই বলছে। তার মানে কি, ডিফারেন্ট ফর্মস অফ সেভিংস। তোকে ব্যাংকে গেলেই ব্যাংক এখন বলছে সেভিংস করুন। মানে সেভিংসটা তুমি যদি সিকিউর সেভিংস চাও, তাহলে রেকারিং করো। কারণ রেকারিং করলে একটা সুবিধা কি, আজকে দাঁড়িয়ে তুই যদি মাসে মাসে 2000 টাকা করে বা 1000 টাকা করে সেভিংস করিস, বা 3000 টাকা করে, হোয়াট এভার ইট ইজ অ্যাজ পার ইউর লিমিট, তাহলে তোর 5 বছর পরে যেটা দেবে, আজকে বলবে সেটাই দেবে। বাট মিউচুয়াল ফান্ড বা এসআইপিতে গেলে যেটা বলবে সেটাই দেবে না, কারণ ইট ডিপেন্ডস অলসো অন, মানে পার্টলি এটা ভ্যারি করবে। আবার অনেকটা মানে কিন্তু ওই নর্মাল রেকারিং এর থেকে এটা অনেকটা বেশি টাকা দেবে। কারণ ওরা কি করে, ওই টাকাটাকে নিয়ে ওরা পার্টলি হচ্ছে ওই বিভিন্ন শেয়ারে ইনভেস্ট করে, আর পার্টলি হচ্ছে ওদের নিজেদের বিজনেসে রাখে ব্যাংক। তো এই যে ডিফারেন্ট টাইপস অফ সেভিংস তোকে যেমন বলে দিচ্ছে, তেমনি ডিফারেন্ট টাইপস অফ লোন নেওয়ারও জায়গা আছে।
আমরা যেমন ব্যাংকে গেলে বিভিন্ন ভাবে সেভ করতে পারি, শুধু ব্যাংক কেন, আমরা তো এলআইসিতেও টাকা রাখি, পোস্ট অফিসে টাকা রাখি, আরো কত মিউচুয়াল ফান্ডে টাকা রাখি, এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান যেগুলোকে বলে, ওগুলো ব্যাংকের মাধ্যমে আমরা টাকা রাখি। তো বিভিন্ন ফর্মে আমরা যেমন সেভিংস করি, সেভিংস বলতে তো শুধুমাত্র ওই ফিক্সড ডিপোজিটকে বোঝায় না, তেমনি লোনও আমরা বিভিন্ন ফর্মে নিই। তো তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে ডিবেঞ্চার্স। ডিবেঞ্চার হোল্ডাররা নর্মালি কি হয়, একটা ইন্ডিভিজুয়াল পার্সন হয়। এরা কি করে, এরা ওই ব্যাংকে না দিয়ে, ব্যাংকে টাকা না, এদের অনেক টাকা থাকে নর্মালি, এরা ব্যাংকে টাকা না রেখে এরকম ভালো ভালো কোম্পানি, অ্যাট্রাকটিভ কোম্পানি, যেগুলো যেগুলো কোম্পানিগুলো বোঝা যায় যে এরা ভালো বিজনেস করবে, এরা ভালো প্রফিট করবে, সেই সব বিজনেসে এরা টাকা ঢালে। কারণ ব্যাংকে টাকা রাখলে তার 10 লক্ষ টাকা যদি সে রাখে, সে তো 8% ম্যাক্সিমাম পাবে, কি 7% পাবে, কিন্তু এখানে কোম্পানিতে রাখলে 15% পাবে। কিন্তু তারা কখনোই ওনার হতে চায় না, কারণ ওনার হলে জানে একটা রিস্ক আছে, যদি কোনো কারণে কোম্পানি প্রফিট না করে তাহলে এই 15% টাকাটাও কিন্তু পাবে না, বিকজ দে আর দ্য ওনার অফ দ্য কোম্পানি। ওনার মানে প্রফিট হলে ভালো, প্রফিট না হলে ওনারের ক্ষতি। সুতরাং এই ডিফারেন্ট ওয়েতে আর কি, সেটাই ওয়ান অফ দ্য হচ্ছে ডিবেঞ্চার হোল্ডার। তো এটা বুঝতে পারলি তো? তো হ্যাঁ। বড় থেকে বড়, BORROW, বড় মানে ধার করা, মানে ধার করে যে টাকাটা আমরা পাচ্ছি। একটা ওনার্স ফান্ড মানে আমার নিজের থেকে আমি একটা বিজনেস তৈরি করলাম, সোল প্রোপ্রাইটারশিপ বিজনেসই হতে পারে, আমি একাই বিজনেস করছি, আমার টাকাটা ওনার্স, আর আমি অন্য জায়গা থেকে ধার করে যখন সেই টাকাটা আরো বাড়াচ্ছি, মেন ফান্ডটাকে আমি বাড়াচ্ছি, তখন সেটাকে বলা হবে বড় ফান্ড। বড় করারও অনেক ধরনের পদ্ধতি আছে। ডাইরেক্ট ব্যাংক থেকে নেওয়া যেতে পারে, কোনো মানুষের কাছ থেকে নেওয়া যেতে পারে, সেটা ডিবেঞ্চার্স, থ্রু ডিবেঞ্চার্স, প্রেফারেন্স শেয়ার হোল্ডার, পাবলিক ডিপোজিট বলতে শেয়ারই বোঝায় মোরাললেস। তো বিভিন্ন ধরনের ট্রেড ক্রেডিট, মানে ধর ট্রেড ক্রেডিট বলতে এটা বোঝায়, যেমন ধর আমি আজকে ধর আমার কোম্পানিতে আমি স্টার্ট করলাম প্রোডাকশন, হ্যাঁ, ট্রেড ক্রেডিট বলতে কি বোঝায় এটা একটু বলে দিত। আমি কোম্পানিতে প্রোডাকশন স্টার্ট করলাম, একটা বেকিং ইন্ডাস্ট্রি তৈরি করেছি, কুকিজ বানাবো, ব্রেড বানাবো, এসব বানাবো। এই পার্টিকুলার কোনো দোকানকে বলে রাখলাম যে আপনি মানে আমার প্রতিদিন এত কেজি ময়দা লাগবে, দুধ লাগবে, বেকিং পাউডার লাগবে, সুগার লাগবে, যা যা লাগে, ফ্লেভার লাগবে, এগুলো লাগবে, আপনি মানে আমাকে অ্যাজ পার মাই রিকোয়েস্ট আমাকে দেবেন, আমি 3 মাস পরে পরে গিয়ে শোধ করবো। তাহলে আমি মার্কেটে কিন্তু ধার রাখলাম, ও আমাকে বিলটা দিচ্ছে, কিন্তু বিলের এগেনস্টে আমি পেমেন্টটা সঙ্গে সঙ্গে করছি না। কারণ এই জন্যই করছে, তাকে বলে রেখেছি যে আমার তো বিক্রি করলে প্রফিট হবে, আমি 3 মাস পরে গিয়ে আপনার বিলটা পুরোটাই শোধ করে দেবো। যে সাপ্লায়ার, সে কেন দেবে তোকে? তুই ভাবতে পারিস 3 মাস পরে টাকা নেবে, তাহলে আজকে কেন দেবে? সাপ্লায়ারের তো জিনিসটা বিক্রি হবে, কারণ একটা কোম্পানি যখন দেবে, একটা ইন্ডিভিজুয়াল যখন কিছু নিচ্ছে, সে 1 কেজি, 2 কেজি, 5 কেজি, 10 কেজি নিচ্ছে। যেটা কোম্পানি যদি বেকিং ইন্ডাস্ট্রি গুলো ব্রেড বানায় বা কুকিজ বানায়, সে কিন্তু দিনে 10 কেজি নেবে, অতএব তার যে সেলটা তার বেড়ে যাবে। তো সে সেই রিস্কটা নেবে যে 3 মাস পরে এর তো লাভ হবেই, বুঝতেই পারবে লাভ হবে, ইন্ডাস্ট্রি যেটা খুলেছে লাভ হবে, তা আমি সাপ্লাই দিই, ঠিক আছে, আমি অনেক অনেক আমি যত মাল সাপ্লাই দিতে পারবো, যত মেটেরিয়াল সাপ্লাই দিতে পারবো, আমার ততই লাভ। তো ইন্ডিভিজুয়াল একটা লোক এসে একটা গ্রসারির দোকানে কত কেজি আটা কিনবে? মাসে 10 কেজি কিনবে, কিন্তু একটা কোম্পানি সে প্রতিদিন 10 কেজি নেবে। সুতরাং সে এইগুলো ছাড়বে না, তার দিক থেকে, সেই সাপ্লাইয়ের দিক থেকে লাভ আছে বলেই কিন্তু সেই ধারগুলো দেয়। তো যেহেতু আবার এই যে 3 মাস পরে টাকাটা শোধ, ক্রেডিট মানে ধার, ট্রেড মানে বিজনেস, ট্রেড ক্রেডিট বলতে বিজনেসে ধার, এই জন্যে এইটাকে বলা হচ্ছে ট্রেড ক্রেডিট। সাপ্লায়ারকে টাকা দিচ্ছি 3 মাস পরে, 3 মাস ধরে ওকে যে টাকাটা দিতে হচ্ছে না, তার মানে ধার, আমার ওর কাছে ধার আছে, ওটাকেই বলা হচ্ছে ট্রেড ক্রেডিট। তো এটাও আমি বড়ই করছি, ধারই করছি, যদিও আমি পেমেন্টটা 3 মাস পরে গিয়ে করে দেবো। And then last slide, sources of finance on the basis of generation. একটা ইন্টারনাল সোর্সেস, একটা এক্সটার্নাল সোর্সেস। ইন্টারনাল সোর্সেস আমি তোদের বলেই দিয়েছি, নর্মালি ইকুইটি শেয়ার হোল্ডার মানে ওনার অফ দ্য কোম্পানি, আর কোম্পানি থেকে যে প্রফিট হয় সেই প্রফিটটাকে আবার ইনভেস্ট করে যে টাকাটা দিয়ে কোম্পানির ফান্ড তৈরি করা হয়, সেটা ইন্টারনাল সোর্সেস। বিকজ দিস ইজ উইদিন অ্যান অর্গানাইজেশন, internal sources of finances are those funds that are within an organization, মানে ওনার যারা তারা টাকা দিচ্ছে, আর কোম্পানি থেকে প্রফিট হয়ে যে টাকাটা আবার কোম্পানিতে রিইনভেস্ট হচ্ছে, সেটা উইদিন অ্যান অর্গানাইজেশন বলে, এটাকে ইন্টারনাল সোর্সেস বলে। আর এক্সটার্নাল সোর্সেস বলতে বাইরে থেকে যত টাকা ধার নিচ্ছিস, সেটা ব্যাংক থেকে হতে পারে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হতে পারে,
ডিবেঞ্চার হতে পারে, প্রেফারেন্স শেয়ার হোল্ডার হতে পারে, সবটাই হচ্ছে এক্সটার্নাল সোর্স। ওকে, তো এই পর্যন্ত কি বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তো কমার্স হলেও কি কিছু মনে হলো যে বুঝতে পারলি না, এরকম কিছু মনে হলো কি? না ম্যাম, সাবজেক্টটা এগুলো খুব না ম্যাম। বাস্তব ম্যাম, এগুলো জানতে খুব ভালোই লাগে ম্যাম। হ্যাঁ, এটা তো তুই বললি, কিন্তু সবাই যদি বলতো আমার তো আরো ভালো লাগতো। সেটা তো হচ্ছে না। দেখ, স্টুডেন্ট সংখ্যা 3:52-তে উইদাউট মাই পারমিশন সবাই বেরিয়ে যাচ্ছে, কিন্তু ক্লাসটা তো 4:15 অবধি আছে। অনিশ, সপ্তর্ষি, সোমনাথ আর সুজিত। কেন? এটা কে বললো জানতে ভালো লাগে? সপ্তর্ষি না অনিশ? আমি ম্যাম, সোমনাথ। সোমনাথ বললো। আচ্ছা, সোমনাথ বলি, ভেরি গুড। সুজিত ক্লাসে আছে, কিন্তু সুজিত তুই তো একটাও পড়িসনি আজকে। ম্যাম পরের দিন সুজিত, পড়ে দেবো। পরের দিন পড়ে দিবি। ডাকছিলাম না বলে পড়ছিস না। আমি এর পরের দিন থেকে মানে পেনে, এই খাতা পেন সব সামনে রাখবো। শোন, একটা জিনিস আমি তোদের বলছি, ক্লাসে 2:10 থেকে যে ক্লাসটা হয়, সেটা 2:20-র মধ্যে অন্তত ট্রাই করবি জয়েন করার জন্য। মানে এটা তারপরে আর ওয়েট করা যায় না। আর একটা হচ্ছে ক্লাসটায় লাস্ট পর্যন্ত থাকা। এখন দেখ 3:53, উইদাউট মাই পারমিশন সব লিভ করে গেল। আমি যে ম্যাম ইন্ট্রাকশনটা এখন অটোমেটিক কেটে যাবে, আমার নেট শেষ হয়ে গেছে 1.5 জিবি। ঠিক আছে, সেটা এক্ষুনি ঠিক আছে। অ্যালার্ট দেখিয়ে দিল। আচ্ছা, ওকে ওকে ওকে, নো প্রবলেম। বাট চেষ্টা করবি 2:20-র মধ্যে মানে জয়েন করার। ওকে, তো নেক্সট ক্লাসে তোরাও বলবি যে কিভাবে পড়ালে আরো তোদের ব্যাপারটা ভালো লাগবে, কতটা মানে এফেক্টিভ হবে, সেটা তোরাও ইন্টারাক্ট করবি আমার সঙ্গে। কারণ এই সাবজেক্টের মধ্যে দিয়ে তোরা নতুন কিছু জানতে পারবি। পরের দিন আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। ওটা খুব ইন্টারেস্টিং, কিন্তু শুনতে খুব বড় কথা একটা লাগছে, কিন্তু বাংলায় যখন জিনিসটাকে তোদের বুঝিয়ে বলবো, দেখবি সেটাও খুব একটা জেনারেল নলেজের মধ্যেই লাগবে। ওকে ওকে ম্যাম। ওকে, দ্যাটস ওকে অল ম্যাম। ফর টুডে। হ্যাঁ, থ্যাংক ইউ সবাই ম্যাম। ওকে ওকে, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক। থ্যাংক ইউ একটু ম্যাম। অসুবিধা আজকে একটু অসুবিধা হয়েছে, কারণ আমার বারবার গরম জল খেতে হচ্ছিল, বুঝতেই পারছি। হুম। গলায় খুবই প্রবলেম হয়েছে। যাই হোক, এর পরের দিন হয়তো ঠিক হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ।